ঈদের ছুটি কাটাবো বলে ফুফু বাড়িতে গিয়েছিলাম। এখন মনে হয় বাসায় ফেরা বড় মুশকিল হয়ে যাচ্ছে। কীভাবে যে বাড়িতে যাব তাই বুঝতে পারছি না। কোথাও কোনো গাড়ি খুঁজে পাচ্ছি না। যে কাউন্টারে যাচ্ছি সেখানে সবগুলো গাড়ির টিকিট নাকি বুকিং হয়ে গিয়েছে। এখন যাব কি করে? যদি বাসা থেকে গাড়িটা নিয়ে আসতাম। অনেকবার বলেছি যে লাগবে না গাড়ি, আমি একা একাই যেতে পারবো। তোমরা কি ভেবেছো আমি ছোট নাকি? এখন তো বড় মুশকিলে পড়লাম। কি করব বুঝতে পারছি না। বাস কাউন্টারের মধ্যে দাঁড়িয়ে এসব ভাবছি, তখনই পাশ থেকে একটা লোক এসে বলে উঠল, কি ভাইজান, গাড়ি খুঁজছেন নাকি? পাচ্ছেন না বুঝি? কোথায় যাবেন ভাইজান? জি, আসলে এখানে ফুপুর বাড়িতে এসেছিলাম, কিন্তু ছুটি কাটিয়ে এখন বড় বিপদে পড়েছি। দেখছি শহরে যাওয়ার জন্য কোনো গাড়ি পাচ্ছি না। আরে এখানে গাড়ি পাবেন না তো মিয়া, আমার কাছে চলে আসেন। গাড়ির অভাব আছে নাকি? শুধু একটু মাল করি দিলেই হবে। আরে, টাকা পয়সা নিয়ে আপনার চিন্তা করা লাগবে না। আমার শুধু শহরে গেলেই হবে। আমার তো টাকা নিয়ে কোনো সমস্যা নেই। আমি অনেকে তো বলেছি যে টাকা লাগলে আরও দেব, সমস্যা নেই। আমাকে একটা সিটের ব্যবস্থা করে দেন, কিন্তু কোথাও তো পাচ্ছি না আমি। মুরগি একটা পেয়েছি, যা আছে সব কিছু হাতিয়ে নেব। এরপর দেখবো আজকে আমাকে বড়লোক হতে কে বাধা দেয়। লোকটাকে দেখে কোনোভাবেই ভদ্রলোক মনে হচ্ছে না। দেখে মনে হচ্ছে কেমন জানি একটা গাঞ্জাখোর মার্কা লোক, মোটা গোফওয়ালা। লোকটাকে দেখে এমনটাই আমার কাছে মনে হচ্ছে, কিন্তু এসব নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমার তো শুধু বাড়ি যাওয়া নিয়ে মাথা ব্যথা। আমি কে ওটা জানে না। আমার পিছনে সবসময় একটা পিস্তল লুকানো থাকে, কিন্তু সমস্যা হচ্ছে পিস্তলে এখন গুলি নেওয়া হয়নি। আমি বাসা থেকে আসার সময় গুলি লোড করতে ভুলে গিয়েছি। আর বেশি তেড়ামো করলে হয়তো বা পিস্তলটা দেখে ভয় দেখাতে পারবো। ওই পোলাটার ব্যাগটা হাতে নেওয়ার সময় পেছন ঘুরে দেখলাম ওর কোমরে একটা পিস্তল। এটা দেখার পর পরাণ পাখি তো মনে হয় উদাও হয়তো হওয়ার অবস্থা। আল্লাহ গো, আমি আরো ভাবছিলাম মুরগি বানিয়ে যা কিছু আছে সব হাতিয়ে নিব। আল্লাহ বাঁচিয়েছে আমারে। যদি ওইটা দিয়ে ফুটো করে দিত। কিন্তু আমার নামও চান্দু, চান্দু মাস্তান। আমিও চালাকের বাবা। যে মিশন আমি হাতে নিই সেই মিশন অবশ্যই আমি কমপ্লিট করি। লোকটা কি যেন ভাবছিল। একটা ধমক দিয়ে লোকটার উদ্দেশ্যে বলে উঠলাম, আরে কিসব ভাবছেন আপনি? হ্যাঁ, আপনাকে কি বললাম, তাড়াতাড়ি কাজটা করুন। আমাকে এখনই যেতে হবে, আর সময় নেই। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কোনো কাউন্টারেই টিকিট পাচ্ছিলাম না। এখন নিয়ে যান, আমি কোথায় বসবো? আরে ভাইজান, আহেন আহেন, আমার সাথে আসেন। আমি আপনাকে নিয়ে যাচ্ছি। এই তো সামনে বাস দাঁড়িয়ে আছে, ওইখানে করে আপনি যাবেন। বাস অনেক সুন্দর, এসি বাস। আর ওখানে কত যে সুন্দর করে সাজানো আছে বাসটা, আপনি দেখলে বেশ ভালো লাগবে ভাইজান। আসেন আমার সাথে। লোকটার সাথে গেলাম। সামনে গিয়ে দেখলাম একটা বাস দাঁড়িয়ে আছে। যাক, অবশেষে তাহলে বাসটা পেলাম। যদি বাসের কাছে না নিয়ে আসতো তাহলে কিন্তু আমি ঘুষি মেরে ওর নাক ফাটিয়ে দিতাম। ও আবার জানে না আমি কে। আর বাসায় ঈদ না করে ফুপুর বাড়িতে কেন করেছি, ও যদি জানতো তবে এখানেই হিসু করে দিত। আপনারা তো জানেন না, সমস্যা নেই, আপনাদেরকে সব কিছু বলছি। তখনই লোকটা বলে উঠল, ভাইজান, এই হচ্ছে বাস। আপনি পিছনের 2 নম্বর সিটটাই বসবেন, ঠিক আছে? আর টাকাটা দেন। সব তো ঠিক আছে, কিন্তু বাসের মধ্যে তো আমি এখনো হেল্পার বা গাড়ির ড্রাইভার কাউকে দেখছি না। আরে ভাইজান, আপনার এসব নিয়ে চিন্তা করা লাগবে না। আমি সবাইকে এভাবেই নিয়ে আসি, আমার দায়িত্ব এটা। আপনি কেন চিন্তা করছেন? আপনার টিকিটটা কাটা হয়ে গিয়েছে, আপনি গিয়ে শুধু বসেন। আমি কিছুক্ষণের মধ্যে ওদের পাঠিয়ে দিচ্ছি। কিন্তু ভাই, আপনাকে দেখে ভেবেছিলাম ভদ্রলোক, ভদ্রঘরের সন্তান আপনি, তাই এখানে দাঁড়িয়ে থাকবেন কেন ভেবে এসি বাসে নিয়ে এসেছি। না হলে কি আমার যাত্রীর অভাব ছিল নাকি? ঠিক আছে ভাই, আমি অন্য লোক নিয়ে আসি। এই যে ভাই, কোথায় যাবেন? আমি আর দ্বিধাদ্বন্দ্ব কিছুই করলাম না। লোকটার হাতে 2000 টাকা দিলাম। তখনই লোকটা আমার দিকে তাকিয়ে বলে উঠল, ভাই, 2000 টাকা দিলেন? এত সুন্দর একটা সিট ম্যানেজ করে দিয়েছি। আজকে যদি আপনি এসি বাস খুঁজে না পেতেন তাহলে কি করে বাড়িতে যেতেন বলেন তো? তার মানে কি আপনি আমাকে মাত্র 2000 টাকা দিবেন? যেভাবে অসহায় মুখে লোকটা আমার দিকে তাকিয়ে রইল, আমার কেন জানি মায়া লেগে গেল। যাই হোক, আমি প্রথমত তাকে হয়তোবা ভুল বুঝেছি।
মানুষ অন্যরকম হতেও পারে। ভালো মনে হলো, তাই 5,000 টাকা দিলাম। লোকটাও খুশি মনে ওখান থেকে চলে যেতে লাগলো। বাসের মধ্যে দেখলাম এখনও কেউ আসেনি, বাসটা ফাঁকা। তাই আমি একদম পেছনের সিটে আগের সিটটায় বসে পড়লাম। আল্লাহ গো, লোকটাকে ঠকিয়ে ভালোই ইনকাম করেছি। এখন আমাকে পাইকে, এখন আমি পালিয়ে যাই। আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলে আরও কমাতে পারবো। এত বড় একটা মানুষের কাছ থেকে এই টাকাটা যে মারতে পেরেছি তাতেই তো অনেক। রিকশায় করে কাউন্টারের সামনে আসছি। তীব্র গরমে মনটা যেন চাচ্ছে এক্ষুনি সূর্য মামাকে অনেকগুলো গাল মন্দ করতে, কিন্তু কি করব? উপরে একটা হাত দিয়ে আমি নিজের মুখের উপরেই ছায়া করছি। ওই সূর্য মামা, তোমার কি একটুও তোমার এই ভাগ্নির জন্য মায়া লাগে না? এত চটে গেছো কিল্লাইগা? মামি কি তোমার সাথে রাগ করলো নাকি? প্রচন্ড গরম, তাই মাথাটাও ব্যথা করছে। এরই মধ্যে ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে তাকিয়ে দেখি আমার বান্ধবী। ফোনটা রিসিভ করতেই ও বলে উঠল, কী রে নীলা, তুই কি এখনও কাউন্টারে পৌঁছোসনি নাকি? না এখনও বসে বসে সেই পড়াশোনা নিয়ে ব্যস্ত আছিস? তো সেই ছোটোবেলা থেকেই অভ্যেস একটাই, সব সময় পড়াশোনা। এত পড়াশোনা করে হবেটা কি শুনি? এখন তো পড়াশোনা শেষ হয়েছে। শিক্ষার কোনো শেষ নেই বোন। যত শিখতে পারবা তত তোমার জ্ঞান বাড়বে। তাই ওইসব নিয়ে কথা বলো না। আমি কাউন্টারে যাচ্ছি। এখন বল, আমার জন্য কি তুই টিকিট কেটেছিস? আরে, আমার মামা হচ্ছে ওখানের কাউন্টারের মালিক। আমার মামাকে বলে দিয়েছি, সে তোর জন্য পিছনের 2টা সিট একদম বুক করে রেখেছে। আর আমি টিকিটের ছবি তোকে পাঠিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে। সেটা তো বুঝলাম, কিন্তু গাড়িটা কোন কাউন্টারে সেটা তো আমি জানি না। আচ্ছা ঠিক আছে, তোকে আমি লোকেশন পাঠিয়ে দিচ্ছি। আমাকে অবশ্য মামা বলেছে। আর হ্যাঁ, ওখানে কিন্তু তো চাকরিটা কনফার্ম। মামাকে বলেছি, মামাও বলেছে ওখানে ইমিডিয়েটলি নাকি একজন টিচার প্রয়োজন। আসলে তোকে আমি কি বলে যে ধন্যবাদ দেবো জানি না। নিজের আপন মানুষও কখনো এমনটা করে না। তুই আমার জন্য যা করিস, আসলে তোর কাছে আর তোর আম্মুর কাছে সারা জীবন আমি ঋণী হয়ে গেলাম রে। একটা থাপ্পড় দিব বলে দিলাম। আমরা সেই ছোটোবেলা থেকে একসাথে বেস্ট। আর তুই আমাকে এসব বলছিস? একদম এসব বললে কিন্তু তোর সাথে আমার মারামারি লেগে যাবে। আচ্ছা ঠিক আছে বাবা, বলবো না। তুই তাহলে লোকেশনটা পাঠিয়ে দে। ফারজানা কথাটা বলেই কলটা কেটে দেয়। ও, আপনাদেরকে তো আমার পরিচয় দেওয়া হলো না। আমি নীলা। পরিবার বলতে আমার কেউ নেই। ছোটোবেলায় মা মারা যায়, আর আমার 15 বছর বয়সে বাবা একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যান। পৃথিবীতে আমার আপন বলতে কেউ ছিল না। এতিমখানায় বড় হয়ে ওখান থেকেই পড়াশোনাটা করি। কিন্তু যেহেতু আমার পড়াশোনা খুবই ভালো ছিল, তাই সরকার থেকে অনুদান পেয়ে আমি ভালো একটা ভার্সিটিতে পড়াশোনা করি। ওখানে আমার পরিচয় হয় ফারজানার সাথে। ওর আম্মু আমার সাথে অনেক ভালো ব্যবহার করতেন, নিজের মেয়ের মতোই আমাকে দেখতেন। তাদের কারণেই আমি পড়াশোনাটা শেষ করতে পারি। কুষ্টিয়া থেকে আমি যাচ্ছি ঢাকা শহরে। ওখানে ফারজানার মা একটা ইউনিভার্সিটির প্রিন্সিপাল। তিনি আমার জন্য একটা জব দেখেছেন। আমার অনেক স্বপ্ন ছিল, অনেক বড় একটা ইউনিভার্সিটির আমি শিক্ষিকা হব। আজকে হয়তো সেই স্বপ্নটা আমার পূরণ হতে যাচ্ছে। ফারজানা এতটুকু বলেছে যে ওখানে ইন্টারভিউ দিতে হবে। ওখানে আবার ইন্টারভিউ দেওয়ার জন্য অনেক যোগ্যতা এবং অনেক কিছুই লাগে। ইন্টারভিউ দেওয়ার জন্য অনেকে অ্যাপ্লাই করেছে, সবাইকে ওখানে সুযোগ দেওয়া হয়নি। আমাকে শুধু ফারজানার আম্মু একটা সুযোগ দিয়েছেন। মনে মনে আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ তাআলা যেন আমাকে ওইখানে চাকরিটা ম্যানেজ করে দেওয়ার ব্যবস্থা করে দেন। তাহলে হয়তো বা আমার আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। ভালো লাগছিল না, কি করব। এমনিতে ফুপু অনেকবার বলেছিল থাকার জন্য আরও কিছুদিন, কিন্তু কি আর করব, আমাকে তো আবার বাসায় যেতে হবে। এমনিতেও আম্মু অনেক কল করেছে, আম্মু অনেক কান্নাকাটি করেছে। আসলে আমি আম্মু আর আব্বুকে ছাড়া বেশি দিন বাইরে থাকিনি। আসলে আমি ঝগড়া করে ফুপুর বাড়িতে চলে এসেছি ঈদের 2-4 দিন আগে। আসলে হয়েছেটা কি, আপনাদেরকে তো সব কিছু খুলে বলি। আমাদের ইউনিভার্সিটির মধ্যে একজন ইংলিশ শিক্ষক একটা শিক্ষিকার সাথে খারাপ আচরণ করেছিলেন এবং বাজেভাবে তার দিকে হাত দিয়েছিলেন। তাই আমি কি আর করব, ওই লোকটার হাতটা ভেঙে দিয়েছি আর ওকে ভালোভাবে মেরে ওর মেন পয়েন্টটা একেবারে নষ্ট করে দিয়েছি। আমার আব্বু বরাবরই একটু রাগে। আব্বুকে সব কিছু জানানো হয়েছিল আর আব্বু সব কিছু শুনে অনেক রাগারাগি করলেন। আব্বু সবসময় আমাকে বকাবকি করেন না, কিন্তু ওই দিন একটু বেশি বকা দিলেন। ওই ভার্সিটিটা অবশ্য আমার নিজের বাবারই, তাই ওখানে কোনো সমস্যা হয়নি আমার। আপনাদেরকে তো আমার পরিচয় দেওয়া হলো না।
আপনাদেরকে আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমি আবির, পরিবারের একমাত্র সন্তান। আমার আবার একটা পিচ্চি বোন আছে যে কিনা আমাকে খুব জ্বালাতন করে, কিন্তু খুবই মিষ্টি। আমাকে ছাড়া একবারও থাকতে পারে না। আমার বাবা এই শহরের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন। আপনাদেরকে তো আমি আমার পরিচয় দিয়ে দিলাম। ভালো লাগছে না, শরীরটা খুব ক্লান্ত, তাই ঘুমিয়ে পড়লাম। বাসের মধ্যে যাত্রী দু একজন আস্তে আস্তে প্রবেশ করছে, তাই আমি নিজের মনে ঘুমিয়ে রইলাম। অনেক কষ্টের পর বাসটা খুঁজে পেলাম। মনে হয় এখন হাফ ছেড়ে বাঁচলাম। নিজের ব্যাগটা আমি হেল্পারের কাছে দিয়ে সামনে যেতে লাগলাম। মোটা ফ্রেমের চশমাটা ঠিক করে আমি সোজা আমার সিটের সামনে গিয়ে দেখি একটা ছেলে শুয়ে আছে, তা আবার পুরো সিট জুড়ে। সিটটা আমার কিনা ভালোভাবে চেক করার জন্য আবারও আমি আমার ফোনের মধ্যে টিকিটটা ভালো করে দেখে নিলাম। না, এটা তো আমারই সিট। তাহলে ছেলেটা কি করে আমার সিটের মধ্যে শুয়ে আছে? প্রথমত রাগ হলো, তারপরে ছেলেটার চেহারার দিকে তাকাতেই কেমন জানি একটা মায়া হলো। অসহায়ভাবে তাকালাম, কারণ ছেলেটার চেহারাটা খুবই মায়াবী লাগছিল। আমি যেন এক মিনিটের জন্য হারিয়ে গেলাম। নিজেকে স্বাভাবিক করে ছেলেটার উদ্দেশ্যেই বলে উঠলাম, এই যে মিস্টার, এখানে আপনি শুয়ে আছেন কেন? কারো নরম হাতের স্পর্শে আমার ঘুমটা ভেঙে যায়। চোখ খুলে তাকিয়ে দেখি আমার সামনে যেন এক আসমানের পরী দাঁড়িয়ে আছে। আশেপাশে কি আছে যেন আমার খেয়ালই নেই। আমি যেন মেয়েটার দিকে তাকিয়ে রইলাম। বাহ, কি অপরূপ সুন্দরী একটা মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক তাহলে কি আমার জন্যই এই রূপসীকে পাঠিয়েছে? এই, আপনার কি হলো, পাগল নাকি? নাকি কোথায় হারিয়ে গিয়েছেন? কথা বলছেন না কেন? মেয়েটার চিৎকারে আমার ঘোর কাটে। বাহ, অপরূপ সুন্দরী। এমন একটা সুন্দরী মেয়ে আমি যে কুষ্টিয়া জেলার মধ্যে খুঁজে পাবো কখনো কল্পনা করতেই পারিনি। জীবনে কত মেয়ে আমাকে প্রপোজ করেছে, কিন্তু কখনো কাউকে আমার পছন্দ হয়নি। আর এই এমন একটা সাধারণ সাদাসিধা মেয়ে, চোখে মোটা ফ্রেমে চশমা। মেয়েটাকে দেখে যে আমার মনের মধ্যে কী এক অন্যরকম ঝড় বয়ে যাচ্ছে, এসব তো আমি নিজের মনের মধ্যেই বলে যাচ্ছি। আর মেয়েটা আমার সামনে বকবক করে চলেছে। মাথা কি পুরোপুরি গেছে নাকি? এভাবে তাকিয়ে রয়েছেন কেন? আমার কথা কি আপনার কানে যাচ্ছে না, নাকি কিছু হয়েছে? কানা নাকি, না কথা বলতে পারেন না? হেল্পার, আপনি এদিকে আসেন তো। কি হয়েছে আফামনি, আমাকে বলেন। এই যে দেখেন, এখানে পেছনের এই দুটো সিট আমি কিনেছি, আর এই মানুষ নামের প্রতিবন্ধী এখানে শুয়ে আছে। হোয়াট দ্যাট? কি বললেন আপু? আমি প্রতিবন্ধী মানে? আপনি নিজে প্রতিবন্ধী, আর তার জন্যই তো চোখের 4টা চোখ লাগিয়েছেন। আমি আমার সিটেই বসেছি, আর এখানে আমি 5,000 টাকা দিয়ে তারপরে সিট কিনেছি। ইউ, আপনার তো সাহস কম না? আমার নিজের সিট আর আপনি বলছেন আপনার? এটা কি মগের মুলুক নাকি যে বললেই হয়ে গেল? আপনি টিকিট ছাড়া সিটে বসে আছেন আর বললেন 5,000 টাকা দিয়েছেন? আপনি কি পাগল নাকি মেন্টাল? আপনার কোনো সমস্যা আছে? এ ভাইয়া আর আপু, আপনারা প্লিজ একটু শান্ত হন, আর আমি একটু ভালো করে টিকিটটা দেখি। হ্যাঁ ঠিক আছে আপু, আপনি এই সিটটা আগে থেকে বুকিং করেছে। ভাইয়া আপনি আপনার টিকিটটা দিন, আমি আপনার সিট দেখিয়ে দিচ্ছি। টিকিট মানে? আপনাদের কাউন্টারে একটা লোক এসে আমাকে সিটটা দিল, আর আমার থেকে 5,000 টাকা নিল। আমার কথা শুনে আশেপাশে যারা বসেছিল সবাই যেন আমার দিকে এলিয়েনের মতো তাকিয়ে রইল। অনেকে তো যেন হাসতে লাগলো আমার কথা শুনে। তখনই হেল্পার ছেলেটা আমার উদ্দেশ্যে বলে উঠল, এই যে ভাইয়া, আপনি মনে হয় কখনো বাসের মধ্যে ওঠেননি। আপনি জানেন না বাসে ওঠার সময় টিকিট কাটতে হয়, আর টিকিট ছাড়া কখনো কোনো বাসের মধ্যে আপনি বসতে পারবেন না। আপনি টিকিট ছাড়া কাকে 5,000 টাকা দিলেন? টিকিটের দাম তো মাত্র 600 টাকা করে, আর এটা কোনো এত ভালো দামি বাস না যার জন্য আপনি এত টাকা পে করবেন। মানে? বুঝতে তো পারলাম না, মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। এমনিতেই আমি আজ সারাদিন কোনো বাস খুঁজে পেলাম না, আজকে যা একটা পেলাম তাও আবার এত টাকা দিলাম। এখন বলে এটা নাকি আমার সিট না। এই, আসলে বড়লোকের ছেলেরা একটু বেশি গাধাই হয়। আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আপনাকে অপমান করবো না তো কি করব? আপনি অন্য কাউকে এতগুলো টাকা দিয়ে দিবেন, কিন্তু তার কাছ থেকে কোনো টিকিট নেবেন না? আপনি কি প্লেনে করে আসা যাওয়া করেন যে বাসের নিয়ম জানেন না? দেখুন, আমি কখনো বাসে করে আসা যাওয়া করিনি, তাই এসব সম্পর্কে আমার জানা নেই। দেখুন ভাই, আমাদের তো এখানে কিছু করার নেই, আপনাকে বাস থেকে নেমে যেতে হবে, কারণ এখানে এই আপুটা অনেক আগেই এর সিট কিনে রেখেছেন, তাই আপনাকে যেতেই হবে। ভাই,
এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। আমি এখন নেমে কোথায় যাব? আর আমি অনেক দূর থেকে এসেছি, আমার শহরে যেতে হবে। আমি এখান থেকে যে গ্রামের ভিতর গাড়ি পাবো তাও না। আমি যাব কোথায়? কোথাও কোনো কাউন্টারে বাস ফাঁকা নেই। আমি প্রয়োজন হলে আপনাকে আরও ডাবল টাকা দেব, তারপরও প্লিজ আপনি আমাকে নামিয়ে দেবেন না? দেখুন, এখানে আমার কিছু করার নেই। কোনো সিট আমাদের ফাঁকা নেই যে আপনাকে বসতে দেব। এই দুটো সিট ওনার জন্য, উনি ডাবল সিট নিয়েছেন নিজের জন্য, শেয়ার করেননি। আর আপনি যদি পারেন ওনার কাছে কম্প্রোমাইজ করে বসতে পারেন, আর না হলে নেমে যেতে হবে। কী আর করার আছে? আমি মেয়েটার দিকে তাকিয়ে বললাম, প্লিজ আপনি আপনার একটা সিট আমাকে দিন। প্রয়োজন হলে আমি আপনাকে পেমেন্ট করব। এরপরও প্লিজ আমাকে ঢাকায় যেতে হবে। শালার আজকে সারাদিন কারেন্ট ছিল না, ফোনটাও বন্ধ হয়ে গিয়েছে। ফোনে যে চার্জ দেব চার্জারটাও আনতে ভুলে গিয়েছে। গ্রামের ভিতরে একবারে প্রত্যন্ত বাসা, ওখানে যেতে আরও 2 ঘন্টা লাগবে। এমনিতে 7টা বেজে গেছে, তাই যে আবার গ্রামের ভিতরে আমি ঢুকবো তার কোনো উপায়ও দেখছি না। ছেলেটার দিকে তাকিয়ে একটু মায়া হলো, দেখে মনে হলো ভদ্রঘরের অভদ্র সন্তান। তারপরেও কেমন মায়া হলো, তাই ছেলেটাকে পাশের সিটে বসতে দিলাম আর বলে উঠলাম, আপনাকে একটা শর্তে বসতে দিলাম, কোনো ধরনের কোনো উল্টোপাল্টা কিছু করবেন না, কারণ আপনাদের ছেলেদের কেমন জানি বাজে স্বভাব থাকে। এত সময় তো ধৈর্য ধরে অনেক কথাই শুনলাম, এবার যেন একটু রাগ হলো। তাই মেয়েটার উদ্দেশ্যে বলে উঠলাম, আসলে আপনারা মেয়েরা নিজেদের কী ভাবেন জানি না। আমি অনেক অসহায় বলে আজকে যা ইচ্ছা তাই বলে যাচ্ছেন আমাকে। হয়তো বা আমাকে কেউ চেনেন না, তাই এত কথা বলছেন। ঠিক আছে, লাগবে না, প্রয়োজন হলে রাস্তায় শুয়ে থাকবো, আর আমি যাব না। কথাটা বলে নেমে যাচ্ছিলাম, তখনই মেয়েটা বলে উঠল, আচ্ছা ঠিক আছে, সরি, আপনি বসেন, সমস্যা নেই। মেয়েটা এখন নরম সুরে বলল কথাটা, তাই আমি পাশে সিটে বসলাম। তখনই মেয়েটা আমাকে অবাক করে দিয়ে বলে উঠল, এই সিটটা আমি ভাড়া নিয়েছি, তাই এখানে ভাড়াটা আপনি দিয়ে দিন। টাকাটা পেলে তো আমার হাত খরচাটা চলেই যাবে। আমি অনেকবার বলেছি যে আমি লোকাল একটা গাড়িতেই যাব, এই সিটে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। তারপরেও ফারজানা এখানে টিকিট কেটেছিল। আমার অনেক কষ্টের জমানো 2000 টাকা ছিল, এটা আমি এই সিটের জন্য খরচ করে ফেলেছি। মনে মনে ভাবছি, কি চিজ রে ভাই, এখানে এই সিটের জন্য আবার আমার কাছে টাকাও যাচ্ছে। পকেটে মানিব্যাগ খুঁজে দেখি, আল্লাহ গো, আমার মানিব্যাগ কোথায় গেল? মানিব্যাগ খুঁজে পাচ্ছি না। দাঁড়িয়ে এপাশ ওপাশ খুঁজতে লাগলাম। তখনই মেয়েটা আমার উদ্দেশ্যে বলে উঠল, কি হলো, আপনি আবার কি করছেন? এর মধ্যে বাসটা অনেক দূর চলে গিয়েছে, আমি মানিব্যাগটা খুঁজে পাচ্ছি না, আমি এখন কি করব? তখনই মেয়েটার দিকে তাকিয়ে বলে উঠলাম, আমার তো একটা সমস্যা হয়ে গিয়েছে। ওই বাটপার লোকটা মনে হয় আমার মানিব্যাগটাও মেরে দিয়েছে। ভাই, আপনি মনে হয় ওই যে কালো চোরের পাল্লায় পড়েছেন। ওই শালা তো একটা বাটপার। ও শুধু কাউন্টারে আশপাশে ঘোরাঘুরি করে আর মানুষ দেখলে চুরি করার দান্দায় থাকে। আপনি মনে হয় ওর খপ্পরে পড়েছেন। আসলে আপনি কি গাধা নাকি আপনার জ্ঞান বুদ্ধি বলতে কিছু নেই? সুযোগ পেয়ে মেয়েটাও দেখছি আমাকে অপমান করে দিল। ঠিক আছে, সমস্যা নেই সুন্দরী মেয়ে, তোমাকে আমি দেখিয়ে দেব। আর ওই শালা কালুয়া তোকে একবার খুঁজে পাই, তারপর তোকে আমি দেখাবো আমি কি জিনিস। মোবাইলে চার্জ নেই যে আমি কল করে বাসায় বলতাম আমার জন্য গাড়ি পাঠানোর জন্য। কি করব? ফোনে টাকা আছে, কিন্তু যে ফোন থেকে টাকা তুলবো ফোনটা চালু করতেই পারছি না। এর মধ্যে আম্মু অনেক চিন্তা করছে, ফোনও বন্ধ আছে। তখন মেয়েটার উদ্দেশ্যে বলে উঠলাম, আচ্ছা আপনার ফোনটা কি দেওয়া যাবে? একটা কল করব। আমার ফোনের মধ্যে টাকা নেই, আমি ফোনে রিচার্জ করি না। সমস্যা নেই, আমি একটা মাত্র মিস কলই দেব। দেখে তো মনে হয় আমার থেকে জুনিয়র, তাই একটু মায়া হলো, তাই আমার হাতের ফোনটা ছেলেটার হাতে দিলাম। ফোনটা হাতে নিয়ে আমি তখন একটা কল করলাম। ফোনটা 2-3 বার রিং হওয়ার পর ওপাশ থেকে রিসিভ করলো। রিসিভ করার পর ওপাশ থেকে বলে উঠলো, আরে কে আপনি? এতবার কল করছেন কেন? আপনি চিনেন না, জানেন না, অচেনা নাম্বার থেকে কল করছেন কেন? আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চেনেন না। আননোন নাম্বার থেকে কেউ কাউকে এত কল করে নাকি? ওই হরামজাদা, ফোন ধরছিস না কেন? আমি আবির। কিরে, তোর ফোনটা বন্ধ কেন? তোকে সেই 2-3 দিন ধরে কল করেই যাচ্ছে, ফোন একদম বন্ধ। কোথায় তুই? তোর কোনো খোঁজ খবর নেই। আঙ্কেল আন্টি তোর জন্য কত চিন্তা করছে। তোর কোনো ধারণা আছে তোর জন্য আঙ্কেল আন্টি থানা পর্যন্ত জিডি করেছে? এমন কোনো ঢাকা শহরের অলিগলি নাই যে তোর খোঁজা খবর নেওয়া হয় নাই। তুই কাউকে না বলে বাসা থেকে চলে গিয়েছিস। এতদিন তো ইচ্ছে করে কল করিনি, তোকেও ফোন দিইনি, কারণ প্রচণ্ড পরিমাণ রেখেছিলাম। আর এখন তো বাসায় ফিরছি, কিন্তু ফোনটাও বন্ধ, চার্জার তো নেওয়া হয়নি, তাই ফোনে চার্জ দেওয়া হয়নি।
তাহলে এখন কার ফোন দিয়ে ফোন করেছিস? ভুলে গিয়েছি, মেয়েটার যে মাত্র অল্প কিছু টাকা ছিল বলেছিল। তখনই লাইনটা কেটে যায়। এটা দেখা মাত্র মেয়েটা তেরে বেগুনে রেগে আমার দিকে তাকিয়ে রইল। তখনই রাগে চোখে আমার দিকে চেয়ে বলে উঠল, আপনাকে না বলেছি আমার ফোনের মধ্যে টাকা নেই, এরপরেও আপনি কি করছেন? আমার ফোনের সবগুলো টাকা শেষ করে ফেলেছেন। এটা কি একদমই ঠিক করেছেন? কারণ অনুভূতি ছাড়া কারোর কিছু ইউজ করা একদমই ঠিক না। তার উপরে আবার কোনো টাকা ছিল না। এখন আমি কাউকে কল করবো কি করে? আরে এখানে সামান্য কিছু টাকার জন্য আপনি এভাবে গরম হচ্ছেন কেন? এখানে আপনার জন্য সামান্য টাকা হতে পারে, কিন্তু এই টাকাটা আমার জন্য অনেক কিছু। আপনাদের জন্য এগুলো সামান্য হলেও এগুলো আমাদের মতো মানুষের জন্য অনেক। আমি কিছু বললাম না, চুপ করে রইলাম। মেয়েটা তখন নিজের ফোনটা রেখে দিয়ে বই বের করে জানালার পাশে পড়তে লাগলো। আর জানালার পাশে বাতাসে মেয়েটার চুলগুলো মুখের সামনে চলে আসছিল। মেয়েটা তার চোখের মোটা ফ্রেমের চশমাটা ঠিক করতে লাগলো আর নিজের মনে কী যেন পড়তে লাগলো। বেশ ভালো করে দেখলাম, মনোযোগ দিয়ে বইটা পড়ছে আর নিজের চুলগুলো সুন্দর করে আলতো করে কানে গুঁজে দিচ্ছে। দৃশ্যটা খুবই মায়াবী। মেয়েটার দিকে তাকালে যেন আমি বারবার ক্রাশ খাই। মেয়েটার মায়াবী চেহারায় আমি যেন হারিয়ে যাই অন্য এক জগতে। এই প্রথম কারো প্রতি এতটা ভালোবাসা আমার জন্ম নিয়েছে। ফোনটা সাইলেন্ট করা, এরপরও স্ক্রিন জ্বলে উঠছে। দেখি ওই ছেলেটা যে কল দিয়েছিল ওর পাশ থেকে ফোন আসছে। বারে বারে রিং আসতেই ফোনটা ব্যাগ থেকে নিয়ে আমি ওই ছেলেটার হাতে দিয়ে বললাম, এই যে নেন, কে জানি কল করেছে আপনার বাসা থেকে, কথা বলেন। ধন্যবাদ। দেখি রাহাত কল করেছে, তাই ফোনটা হাতে নিয়ে আমি একটু সামনে গেলাম। সামনে গিয়ে কথা বলতে লাগলাম। তখন রাহাত বলে উঠল, কিরে, কেটে গেল কি করে? আর এত ফোন করছি, ধরছিস না কেন? রাহাতকে সব কিছু খুলে বললাম। সব কিছু শুনে হারামজাদা হাসতে লাগলো আর বলে উঠল, ভাই, তুই দেখি ওখানে গিয়ে প্রেমে পড়ে গিয়েছিস। আহারে বন্ধু আমার, অবশেষে তাহলে কারোর প্রেমে পড়লি তুই। যাক, মেয়েটা দেখতে কেমন রে? ভাই মেয়েটা হেব্বি সুন্দরী, কী আর বলবো। এত সুন্দরী মেয়ে আমি জীবনেও দেখিনি। যা বন্ধু, চালিয়ে যা। দেখবি কপালে থাকলে অবশ্যই জুটে যাবে। আর দেখিস, তুই কিন্তু আর যাই করিস মাথা গরম করা যাবে না। মেয়েরা সবসময় শান্ত ছেলে পছন্দ করে। আরে ভাই কি বলবো, সত্যি বলতে ওই মেয়েটার সামনে গেলে আমার সবগুলো রাগ যেন পানি হয়ে যায়, সত্যি বলছি। আর হ্যাঁ, এই ফোনের মধ্যে টাকা ভরে দিস। কথাটা বলে ফোনটা কেটে দেয় রাহাত। আমি সামনের সিটে গিয়ে বসলাম, মেয়েটির হাতে ফোনটা দিলাম। মেয়েটা ফোনটা রেখে দেয় আর বইয়ের মধ্যে মনোযোগ দিতে লাগলো। ফোনটা হাতে নিলাম, দেখলাম ফোনের মধ্যে প্রায় 1000 টাকা ফ্লেক্সি লোড কে যেন করে রেখেছে। তখন ছেলেটার উদ্দেশ্যে বলে উঠলাম, এই আপনাকে কে বলেছে ফোনের মধ্যে এত টাকা রিচার্জ করার জন্য? আমি আপনার টাকা নষ্ট করেছি, তার জন্য টাকা ভরে দিয়েছি। না, প্রয়োজন নেই। আমি কারো টাকা নিতে চাই না। আর আমি শুধু শুধু আপনার টাকা নেব কেন? আমার টাকার কোনো প্রয়োজন নেই। আমি কাউকে কল করি না, তাই আমার টাকার প্রয়োজন নেই। আপনি টাকাগুলো নিয়ে নেন। সেটা কি করে সম্ভব? রিচার্জের টাকা কি ফেরত নেওয়া যায় নাকি? সেটা আমি জানি না। না হলে আপনি টাকাগুলোর কথা বলে শেষ করেন, না হলে আমি জানি না। সেটা কি করে হয়? এত টাকা আমি কি করে শেষ করব? রাখেন, সমস্যা নেই। দেখুন, আমার কাছে তো টাকা নেই। আমি আপনাকে কি করে টাকাটা দেব? আমি আপনার কাছে কি চেয়েছি একবারও? রিচার্জের টাকা যে আপনাকে দিতে হবে বললেন। আমি আপনাকে চিনি না, জানি না, অপরিচিত একজন মানুষ আপনি। আমাকে রিচার্জ করেছেন বা কেন? আর আমি আপনার কাছ থেকে টাকা নেবই বা কেন? মেয়ে মানুষের সাথে কথা বলে পারবো না, তাই কি আর করার। আমি চুপ করে শুয়ে রইলাম, ঘুমের ভান ধরে। মেয়েটা বলে যাচ্ছে, আমি আর কিছু বললাম না। মেয়েটা আর কিছু না বলে বই পড়তে লাগলো। একটা খাটাস ছেলে। আমি আর কিছু বললাম না, চুপ করে শুয়ে রইলাম। মেয়েটা বইয়ের মধ্যে মুখ গুজে পড়তে লাগলো। কি পড়ছে জানি না, দেখে তো মনে হয় আমার থেকে সিনিয়র হবে আর খুবই ব্রিলিয়ান্ট একটা মেয়ে। আমি শুয়ে আছি, তখনই হঠাৎ করে কিসের জন্য একটা বিকট শব্দ হয় আর সেই শব্দে মেয়েটা হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরে। আমার যে কি একটা অনুভূতি হয়, পুরো শরীরের মধ্যে কি যেন একটা বিদ্যুতের মতো চমকে উঠল। আমার পুরো শরীরটা কেমন জানি একদম শীতল হয়ে গেল। কোনো একটা মেয়ে যদি এভাবে জড়িয়ে ধরে এমন অনুভূতি হয় কখনো জানতামই না। ছোটবেলা থেকেই আমি কোনো কিছুর বিকট শব্দ শুনতে পেলেই ভয় পেয়ে উঠি। হঠাৎ করে এত জোরে একটা শব্দ শুনেছি, আমি ভয়ে চিৎকার দিয়ে কাউকে জড়িয়ে ধরেছি। ছেলেটাকে জড়িয়ে ধরেছি এটা অনুভব করতেই চট করে ছেলেটাকে ছেড়ে দিয়ে বললাম, সরি। তখনই হেল্পার সবার উদ্দেশ্যে বলে উঠল,
আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমাদের এখানে একটা সমস্যা হয়েছে। এখানে আসার পথে কারা যেন এখানে পেরেক পেঁচিয়ে রেখেছিল, তাই এখানে পরে আমাদের চাকাগুলো পাঞ্চার হয়ে গিয়েছে। তাই এখন ঠিক করতে হবে, প্রায় সময় লাগবে আরও 2 ঘন্টার মতো। কি আর করার আছে, একে একে বাস থেকে সবাই নেমে গিয়েছে। দেখলাম মেয়েটা এখনো বসে আছে চুপ করে। দেখলাম অনেকে অনেক জায়গায় দাঁড়িয়ে গল্প করছে, কেউ হাঁটাহাঁটি করছে। আশেপাশে ঘন জঙ্গল। এ জঙ্গলের মধ্যে কোথাও কোনো দোকান, কোথাও বা কোনো আলো খুঁজে পাচ্ছি না। অনেকে তো আবার বলছে এই জায়গাটা নাকি ভালো না, এখানে নাকি ডাকাতের রাস্তা না। প্রায় অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, তখন মনে হলো মেয়েটা কি করছে। তাই আমি বাসের মধ্যে গিয়ে দেখি ও কান্না করছে। তখন আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে, আপনি কান্না করছেন কেন? গাড়ি তো ঠিক হবে, এখানে বসে রইলেন কেন, আর বসে বসে কান্না করছেন কেন? তখনই ছেলেটা এসে কথাটা বলল। আমি চুপ করে রইলাম, কিছু বললাম না। তখনই ছেলেটা, মেয়েটা চুপ করে রইল। তাই একটু রাগ হলো। একটা ধমক দিয়ে মেয়েটার উদ্দেশ্যে বলে উঠলাম, কি হলো, আপনি কথা বলেন না কেন, চুপ করে রইলেন কেন? কি একটা আজব, আপনি নিজের মনে কান্না করছেন। কি হয়েছে বলবেন তো? কেউ অসভ্যতামি করেছে, খারাপ ব্যবহার করেছে? একবার বলুন, একেবারে মেরে নাক ফাটিয়ে ফেলবো। ছেলেটার ধমকে আমি লজ্জায় বলতে পারছি না। তারপরেও ছেলেটাকে এই কিছু সময়ের মধ্যে কেমন জানি আপন মনে হলো। তাই নিজের অজান্তেই মুখ ফুটে বলেই ফেললাম, আসলে আমি ওয়াশরুমে যাব। আমি কি হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না। আসলে মেয়েটা বয়সে বড় হলেও একদম বাচ্চাদের মতো ওর কাণ্ড কারখানা। আসলে ও ভয়ে এমন করছে, কারণ এই পুরোটা জায়গায় জঙ্গল। ওয়াশরুমে কোনো ব্যবস্থা আছে কি না কী করে বলবে ও? আমি অবশ্য ওখানে একটা ওয়াশরুম দেখেছি, তাই আমি মেয়েটার হাতটা ধরলাম। ছেলেটা আমার হাতটা ধরে নিচে নামতে লাগলো। কেমন জানি আমার লাগতে শুরু করলো। তাই বললাম, ওই হাতটা ছাড়েন, কেন জানি না মানুষ তাকিয়ে আছে। আচ্ছা, সরি সরি। কথাটা বলে মেয়েটাকে সাথে করে নিয়ে গিয়ে সামনে অনেক দূরে এগিয়ে গেলাম। এরপর একটা টয়লেটের কাছে গিয়ে মেয়েটাকে ওখানে বললাম, যান, ওখানে যান। আমি যেতে পারবো না, আমার ভীষণ ভয় করছে। আপনি সাথে করে নিয়ে আসেন না, আমার ভয় লাগছে। মানে ঠিক ভিতরে ঢুকতে পারবো, কিন্তু এখানে একটু সামনে এসে দাঁড়ান, একটু ভয় লাগছে আমার। মেয়েরা এত ভয় পায় আমি আগে জানতাম না, কী আর করার। একটু এগিয়ে গিয়ে আমি সামনে দাঁড়ালাম। মেয়েটা ওয়াশরুম থেকে নিজের কাজ সেরে বাইরে আসে। ধন্যবাদ। অনেক সময় হয়ে গিয়েছে, এমনিতে অনেক অন্ধকার, ধন্যবাদের কিছুই নেই। না, আসলে আপনাকে যতটা খারাপ ভেবেছিলাম আপনি ততটাও খারাপ না। আপনি কেন এমন একটা সুযোগের সদ্ব্যবহার করেননি? আসলে মেয়ে মানুষের বুদ্ধি হাঁটুর নিচে থাকে। ও কি আমাকে এসব করার প্ল্যান দিচ্ছে নাকি এসব বলছে? প্রথমে তো আমি ভয়ে ছিলাম আপনার প্রতি, কিন্তু এখন হয়তো বা একটু বিশ্বাস হলো। আমরা অনেক দূরে ছিলাম, তাই হাঁটতে হাঁটতে অনেক সময় পার হয়ে গেল। তাই সামনে এসে দেখি বাস কোথায়। এখানে দিয়ে সব কিছু ফাঁকা, কিছুই নেই। বাস কোথায়? আমাদের বাসগুলো কই? আল্লাহ গো, এখন আমরা কিভাবে যাব? বাস তো মনে হয় আমাদেরকে রেখে চলে গেছে। আমি এখন ঢাকা যাব কি করে? আমার তো ওখানে বাসের মধ্যে সবকিছু রয়ে গেল। আমি এখানে এই জঙ্গলে কি করব? আমার তো খুব ভয় লাগতেছে। সবকিছু দোষ আপনার, আপনার জন্যই সব কিছু হয়েছে। আপনাকে কে বলেছে আমাকে এত এত দূরে নিয়ে যেতে? আসলেই মানুষের উপকার করতে নেই, মেয়েটার ভালো করতে গিয়ে এখন নিজেই ফেঁসে গিয়েছি। আর এখন আমাকে মেয়েটা দোষারোপ করছে। তখনই মেয়েটাকে একটা ধমক দিয়ে বলে উঠলাম, এই, আপনি চুপ করবেন? এমনিতেই মাথা কাজ করছে না, বাদ চলে গিয়েছে, আর এভাবে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে কি করব নিজেও বুঝতে পারছি না। সবকিছু আপনার জন্য হয়েছে। আপনাকে আমি বিশ্বাস করেছি, আমার ভুল হয়েছে। আপনি আমাকে এই জন্যই এত দূরে নিয়ে এসেছেন, তাই না? আপনি খুব খারাপ মানুষ। আমি খারাপ মানুষ না, ঠিক আছে। আমি যেহেতু খারাপ মানুষ, আপনি এখানে থাকেন, আমি চলে গেলাম। আপনি ভালো মানুষ খুঁজে তারপরে আপনি যেখানে ইচ্ছা যাবেন। কথাটা বলে আমি হাঁটা তুললাম। তখনই দেখলাম মেয়েটা কান্না করতে করতে আমার পেছনে আসতে লাগলো। তখন মেয়েটার উদ্দেশ্যে বলে উঠলাম, কি হলো, এখন আসেন কেন? এমনিতেই মাথা ঠিক নেই। সরি। আমি চুপ করে রইলাম। তখনই মেয়েটা আবারও কাছে এসে বলে উঠলো, বললাম তো সরি, ভুল হয়েছে। মেয়েটাকে নিয়ে আমি হাঁটতে লাগলাম। কোথাও কোনো কিছু খুঁজে পাচ্ছি না। হাঁটতে হাঁটতে প্রায় 30 মিনিটের মতো হাঁটলাম। তখনই দেখলাম যে জঙ্গলের ভিতরে আলো জ্বলছে। একটু আশা খুঁজে পেলাম, তাই ওকে নিয়ে ভিতরে যেতে লাগলাম। ভিতরে গিয়ে দেখি অনেকগুলো আলো জ্বলছে, আর ওখানে কিসে জানি অনুষ্ঠান হচ্ছে। ওখানে জঙ্গলে গ্রামের ভিতরে মানুষ আমাদেরকে দেখে সবাই এগিয়ে এসে বলল, খারাপ বাবা, তোমরা তোমরা এখানে কোথা থেকে এসেছো?
আসলে চাচা, আমাদের বাসটা আমাদেরকে রেখে চলে গিয়েছে, তাই আমরা এখানে এখন কি করব বুঝতে পারছি না, তাই হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছি। তোমার সম্পর্ক কি হয়? কি বলবো কিছুই বুঝে উঠতে পারছি না। তখনই আমি বলার আগে মেয়েটা বলে উঠল, আমি ওনাকে চিনি না। উনি আর আমরা দুজনে একই বাসে ছিলাম। কি বলছো? তোমরা দুজন অবিবাহিত? তোমরা কেউ কাউকে চেনো না? আমাদের এখানে কোনো রীতি নেই এবং কি তোমরা হয়তো বা জানোও না, এখানে এক বড় তান্ত্রিক ঘোরাফেরা করে। ও শুধু রাতের বেলা খুঁজে বেড়ায় একটা যুবতী মেয়ে আর কুমারী ছেলে। অবিবাহিত এমন ছেলে মেয়ে পেলে ও বলি দেয়। তোমাদেরকে যদি আমরা এখানে রাখি তাহলে আমাদেরও এখানে বিপদ হবে। আরও পাগলামি করো, কে বলতে বলেছে যে আমাকে চেনো না? এখন ঠেলা সামলাও। তখনই লোকটা বলে উঠল, তোমরা যদি এখানে থাকো তাহলে তোমরা নিজেরাও মরবে আর আমাদেরকেও মারবে। এখনো সময় আছে। এই তোরা কোথায় আছিস? ওদের দুজনকে ধরে নিয়ে যা। আমি কোনো কথা বলবো তা বলারও সুযোগ পাচ্ছি না, কারণ তারা দুজন আমাকে শক্ত করে ধরে রেখেছে। আর কোথা থেকে দুইটা মেয়ে সে মেয়েটার হাত ধরেছে, আমাদের দুজনকে একটা রুমে নিয়ে যায়। এরপর তাদের রীতি অনুযায়ী আমাদেরকে বিয়ে দেয়। বিয়ে দিয়ে একটা রুমের মধ্যে দরজা বন্ধ করে দেয়। মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো আর নিজে বলে উঠল, আপনার জন্য হয়েছে এইসব। আপনাকে কে বলেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য? আমি ওখানে বসে থাকতাম, তাতে কি হয়েছে? না হয় আমি আজকে আর বাস মিস করতাম না। আপনার জন্য আমি নিজে গিয়ে এখন এখন এমন একটা কিছু হয়েছে। এই মেয়ে চুপ কর, বেশি কথা বলিস না। এমনিতে মাথা ঠিক নেই, তার উপর এখানে বসে কান্না করছিস। এমনি মাথাটা গরম আছে, বেশি কথা বলবে না। এমনিতে জোর করে তোমার সাথে আমার বিয়ে দিয়ে দিয়েছে, তারপর আবার এখানে কান্না করছিস। আপনি আমাকে বকা দিচ্ছেন। আপনি খুব খারাপ মানুষ। চুপ করবে তুমি? এমনি মাথা ঠিক নেই, এর মধ্যে আবার কান্না শুরু করলে। আমার একটা ধমকে মেয়েটা চুপ হয়ে গেল, আর কোনো কথা বলছে না। বাইরে বৃষ্টি হচ্ছে, বজ্রপাতের শব্দে মেয়েটা ভয়ে কাঁপতে লাগলো। আবারও হঠাৎ করে অনেক বিকট শব্দে একটা বজ্রপাত হলো। মেয়েটা দৌড়ে এসে বাচ্চাদের মতো আমাকে জড়িয়ে ধরলো আর ভয়ে কাঁপতে শুরু করলো। চোখের মোটা ফ্রেমের চশমাটা ঠিক করে আমি দেখলাম যে আমি কাউকে জড়িয়ে ধরে আছি। হঠাৎই এটা উপলব্ধি করার পর আমি তাকে ছেড়ে দিয়ে লজ্জায় বলে উঠলাম, সরি, আমি বুঝতে পারিনি। মনে মনে তো আমি অনেক খুশি। প্রথম দেখা যাকে ভালোবেসে ফেলেছি তার সাথে যে এভাবে হঠাৎ করে বিয়ে হয়ে যাবে, এটা তো কল্পনাই করতে পারিনি। রুমের এক প্রান্তে বসে আছি, ও এখানে একটা খাটের উপরে বসে আছে। তখনই আমার উদ্দেশ্যে বলে উঠল, কি হয়েছে? ওখানে বসে থাকলে তো ঠান্ডা লেগে যাবে, ভেতরে আসো, না হলে কিন্তু ওখানে সাপ ঢুকে যাবে। সাপের কথা বলতেই তখনই মেয়েটা দৌড়ে আমার কাছে চলে আসে। এরপরে গুটিসুটি মেরে এক প্রান্তে বসে পড়ে। আপনি কিন্তু রাতে একদমই আমার কাছে আসার চেষ্টা করবেন না। আর এখন এগুলো যা হয়েছে সবগুলো একটা দুর্ঘটনা ভেবে নেবেন, এছাড়া আর কিছুই না। আমি কিছু না বলে চুপ করে শুয়ে পড়লাম। মধ্যরাতে বুকের ওপর কোনো কিছু ভারী অনুভব করতে লাগলাম। বুঝতে পারলাম যে মেয়েটা রাতে ভয়ে আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। সকালবেলা বাঁশের ভেটার ছোট ফাঁক দিয়ে সূর্যের কিরণ চোখে পড়তেই ঘুমটা ভেঙে যায়। তখনই দরজার শব্দ হলো। দরজাটা খুলে দেখি ওই গাছের লোকটা আমাদের দিকে তাকিয়ে বলে উঠল, কি তোমাদের ভালো ঘুম হয়েছে তো? আর দোয়া করি তোমাদের জন্য দাম্পত্য জীবন সুখে হয়। আসলে তোমাদের দুজনকে খুব ভালো মানিয়েছে। সবসময় একসাথে থাকবে সারা জীবন, কেউ কাউকে কখনো কষ্ট দেবে না। লোকটা আমাদেরকে একটা বাস ধরিয়ে দেয়। আমরা ওখানে করে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। পথে আমার ঘুম চলে আসে, কারণ আমি রাতে ভালো করে ঘুমাতে পারিনি। চোখ খুলে দেখি আমার পাশে মেয়েটা নেই। মেয়েটা কোথাও, তাহলে মেয়েটা কোথায় গেল? নেমে গেছে। কোথায় নেমে গিয়েছে? সমস্যা নেই প্রিয়, তুমি ঢাকায় যে প্রান্তেই থাকো না কেন, আমি তোমাকে অবশ্যই খুঁজে বের করব। বাস থেকে নেমে আমি কাউন্টারে গিয়ে আমার যে জিনিসপত্র ছিল সব কিছু নিয়ে ওখান থেকে সোজা ফারজানার বাসায় আসি। ফারজানা আমাকে দেখে জড়িয়ে ধরে বলে ওঠে, আরে তুই জানিস না তোর জন্য আমি কত চিন্তা করেছি। আরে ভাই, তোকে কত কল করেছি কিন্তু তোর ফোন সুইচ অফ দেখছি। গতকালের সবগুলো ঘটনা ওকে খুলে বলি। সব ঘটনা শোনার পর ফারজানা বলে উঠল, ছেলেটা দেখতে কেমন রে? দেখতে হ্যান্ডসাম নাকি? দেখতে ভালোই, কিন্তু বড়লোক বাবার একমাত্র সন্তান মনে হয়। খুবই টাকা পয়সাওয়ালা ছেলে। আর তুই তো জানিসই আমি এতিম। এই পৃথিবীতে আমার কেউ নেই। আমার এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সংসার, স্বামী, এগুলো মোটেও আমার ইচ্ছে নেই। আচ্ছা যাই হোক, তুই তাহলে আজকে থেকে আমাদের বাসায় থাকবি। না রে, আমি তো তোকে বলেছি
তুই আমাকে একটা রুমের বাসা ঠিক করে দে, আমি ভাড়া বাসায় থাকবো। আমি তোদের সাথে থাকতে চাই না, আমি তোদের বোঝা হতে চাই না। তুই এটা কি কথা বললি? তুই আমার একটা মাত্র বেস্ট, আর তুই এটা কি করে বলতে পারলি? আমি খুব কষ্ট পেয়েছি। তুই তো জানিস আমি কেমন স্বভাবের মানুষ। আমি কখনো কারোর উপরে বোঝা হয়ে থাকতে চাই না, আমি মানুষের উপরে নির্ভর করতে চাই না, নিজের উপরেই আমি ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তোর যা ইচ্ছে। আমার চেনা জানা একটা বাসা আছে, চল তাহলে। খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে আগামীকাল ওই বাসায় উঠে যাবে। বাস থেকে নেমে ফোনটা আগে চার্জে লাগাই, ভালো করে ফোনটা চার্জে দিয়ে এরপর বাসায় কল করতেই, বাবা, তুই কোথায়? তোর জন্য আমি কত চিন্তা করেছি, তুই জানিস না? তুই এখন কোথায় আছিস? আমি বাস স্টেশনে আছি, গাড়িটা পাঠিয়ে দাও, আমি একা আসতে পারবো না। তুই ওখানে দাঁড়া, তোর আব্বুকে লোকেশন আমি পাঠিয়ে দিচ্ছি। তোর আব্বু এখনই তোকে পিক আপ করে নিয়ে আসবে। আম্মু কথাটা বলে কলটা কেটে দেয়। কিছুক্ষণ পর দেখলাম আমাদের গাড়িটা চলে আসে। গাড়ি থেকে নেমে আব্বু জড়িয়ে ধরলেন, এরপর বলে উঠলেন, আব্বু, শুধু তোকে দুইটা কথা বলেছি, তার মানে এত রাগ করে কেউ বাসা থেকে এতদিন চলে যায় নাকি? একটিবার তুই আমাকে বলতি যে ভুলটা তোর ছিল, তাহলে কি এত কিছু আমি তোকে বলতাম নাকি? আসলে আমার আব্বু যত রাগই হোক না কেন, কিন্তু আমাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসেন। আমার পরিবারে আমাকে সবাই ভালোবাসে, তার জন্য আমি আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া জানাই। আম্মু, ভাইয়া কি আসতেছে? এই তো মাত্র কল করলো, বললো যে আসছে। আজকে ওর খবর আছে, আমাকে ছেড়েও কি জন্য একা একা চলে গেল? আমিও তো ওর সাথে যেতে পারতাম, আমারও তো ছুটি ছিল। কিছুদিন আমি ফুপুদের বাসায় বেড়াতাম। আমরা বাসার সামনে চলে আসি। বাসার ভিতর প্রবেশ করতেই মিমি জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আরে আম্মু, এত কান্না করছো কেন? আমি কি কোথাও হারিয়ে গিয়েছিলাম নাকি? আমি তো মাত্র ফুপুদের বাসায় গিয়েছিলাম, আর কোথাও যাইনি। তোমার ছেলেকে আমি এখন যা ভাবছি, একটা বিয়ে দেওয়া লাগবে। ওকে কতবার বলছি যে বিয়েটা করার জন্য, তেমন পছন্দের কেউ নেই যে আমি ধরে বিয়েটা করিয়ে দেব। এই ভাইয়া, তুই যে ফুপুদের বাসায় একা চলে গিয়েছিস, এটা একদম ঠিক করলি না। আমাকে নিয়ে যেতে পারলি না। আমার পিচ্ছি বোনটা বুঝি রাগ করেছে। আচ্ছা ঠিক আছে, অনেকগুলো চকলেট বের করে আমি আমার বোনটার হাতে দিতেই, ধন্যবাদ ভাইয়া, তুই অনেক ভালো। আম্মু ক্ষুধা লেগেছে, খাবার দাও। কথাটা বলে খাবার টেবিলে বসেই সবাই আমাকে খাবার দিতে লাগলো। আর আম্মু খাবার টেবিলে বসে বলে উঠলো, তোর আব্বু আর আমরা দুজন সিদ্ধান্ত নিয়েছি আমরা তোর বিয়ে দেব। কারণ একা বাড়িতে আমার ভালো লাগে না। তোর আব্বু অফিসে চলে যায় আর তুই ভার্সিটিতে মিমিকে তো আমি স্কুলে দিয়ে আসি। পুরো এত বড় বাড়ি আমি একা বসে থাকি, আমার সাথে কেউ নেই গল্প করার মতো। আম্মু আমি এখন বিয়ে করতে পারবো না। সে কথা বললে হবে নাকি? আমরা তোর জন্য পাত্রী খোঁজা শুরু করে দিয়েছি। আমার পছন্দের কেউ আছে, তোমরা আমাকে সময় দাও, আমি কিছুদিনের মধ্যেই তোমাদেরকে পুত্রবধূ এনে দেব। ঠিক আছে, তোকে আমি 1 মাসের সময় দিয়েছি। 1 মাসের মধ্যে যদি আমাদের পুত্রবধূ ঘরে না আসে, তাহলে কিন্তু আমরা জোর করে তোর বিয়ে দিয়ে দিব। আমি খাওয়া দাওয়া করে রুমে এসে শুয়ে রইলাম। তখনই দেখলাম রাহাতের কল। ফোনটা রিসিভ করলাম। রাহাত বলে উঠলো, কিরে, তোর হয়েছেটা কি? ফোন দিচ্ছি কিন্তু তোকে পাচ্ছি না। কোনো সমস্যা হলো না তো? আমি তো আরও চিন্তায় ছিলাম। আরে তেমন কিছু হয়নি, তুই অযথা চিন্তা করেছিস। এরপর সব কিছু বলে বললাম রাহাতকে। রাহাত বলে উঠলো, তাহলে তো আজকে আমাদেরকেও তুই পার্টি দিবি। এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছিস, এর থেকে আর কি হতে পারে? সমস্যা নেই, আমি তোদেরকে পার্টি দেব, কিন্তু আমার বইয়ের খোঁজ আগে তোদেরকে বের করতে হবে। ওর বায়োডাটা কোথায়? রাতের সাথে আরও কিছু সময় কথা বলে কলটা কেটে দেই। আগামীকালকে আবার ভার্সিটি যেতে হবে। সকালবেলা রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে যাচ্ছি, কারণ আজকে নাকি আমার ইন্টারভিউ নেবে। তার জন্য সুন্দর করে রেডি হয়ে আমি ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণ পর ভার্সিটির সামনে এসে পৌঁছালাম। ভার্সিটির গেট দিয়ে প্রবেশ করে আমাকে প্রিন্সিপালের রুমটা দেখিয়ে দিল। দেখলাম অনেকগুলো লোক ইন্টারভিউ দিতে এসেছে। একে একে সবাই ইন্টারভিউ দিয়ে বেরিয়ে হয়ে যাচ্ছে। সকালবেলা ঘুমিয়ে আছি, তখনই ফোনটা বেজে চলেছে। প্রচণ্ড পরিমাণ বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করলাম। ঘুম ঘুম চোখে প্রশ্ন করলাম, কী রে শালা, এত সকাল সকাল কল করলি কেন? কে তুই? আমি এত সকালে ঘুম থেকে উঠি নাকি? পাগল হয়ে গেছিস? আরে শালা, পাগল তো হবি তুই, আমি না। আর এখন যে কথা বলবো সেটা শুনলে তোর ঘুম একেবারে হারিয়ে যাবে। আরে তোর বইয়ের বায়োডাটা বের করেছে। আরে রাহাত, তুই কল করেছিস?
ফোনটা ধরে নাম্বারটা দেখিনি আমি। কি হয়েছে বল, আমি এখনই উঠতেছি। ভার্সিটির সময় হয়ে গেছে, আর তোর বইয়ের কথা বলতে গেলে তোর থার্ড বায়োডাটা দেখ। আচ্ছা, তাহলে মেয়েটার নাম নীলা, তাহলে আমার বইয়ের নাম নীলা। ফ্যামিলিতে কেউ নেই, পরিবার বলতে কেউ নেই। সে একটা এতিম মেয়ে, ভালোই হয়েছে। আর ঝামেলায় পড়তে হবে না আমার। সব কিছু ঠিক আছে, কিন্তু তুই এই বিষয়টা জানলে আকাশ থেকে পড়বি। আরে তোর বউ আমাদের ভার্সিটির ইন্টারভিউ দিতে গিয়েছে আজকে। সে নাকি আমাদের ইংলিশ টিচার হিসাবে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে ওখান থেকে একজনকে বাছাই করা হবে। তুই তো জানিস আমাদের ভার্সিটি কত বড়, তার জন্য ওখানে অনেক যোগ্যতার প্রয়োজন। তার থেকে বড় কথা, আমাদের প্রিন্সিপাল এতটা ভালো না। আব্বুকে ওই দিন বলতে ভুলে গিয়েছিলাম প্রিন্সিপালকে ভার্সিটি থেকে বের করার জন্য। আজকে যদি আমার নীলার কিছু হয় তাহলে কিন্তু ওই শালার একেবারে হাড্ডি গন্ডি ভেঙে আমি হসপিটালে পাঠিয়ে দেব। আচ্ছা যাই হোক, তাড়াতাড়ি আয়, আমি তোর জন্য অপেক্ষা করছি। বিছানা থেকে লাফ দিয়ে উঠে ফ্রেশ হয়ে আমি ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেব। তখনই পেছন থেকে আম্মু ডাক দিয়ে বলে উঠল, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? নাস্তা বানিয়ে রেখেছি, নাস্তা করে যা। আরে আম্মু, এখন সময় নেই, পরে নাস্তা করে যাবে। আমি এখন ভার্সিটি যাচ্ছি, একটু গুরুত্বপূর্ণ কাজ আছে। কথাটা বলে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণ পর আমাকে ইন্টারভিউ দেওয়ার জন্য ডাক দিল। আমি ভিতরে প্রবেশ করলাম, দেখলাম একটা মাঝবয়সী লোক দাঁড়িয়ে আছে আর আমার দিকে কেমন নোংরা দৃষ্টিতে তাকিয়ে রইল। তখন ওই লোকটা বলে উঠল, বাহ, তুমি তো দেখতে অনেক সুন্দরী, তোমাকে তো আমার ভালো লেগেছে। তুমি তো অনেক হট, তোমাকে কি বলবো, প্রথম দেখাতেই আমার ভালো লেগেছে। এমন একটা সুন্দরী মেয়ে মনে হয় আমি জীবনেও দেখিনি। তোমাকে তো আমার চাই। এসব আপনি কি বলছেন? আপনি আমার বাবার বয়সী, আপনি আমাকে এসব কি করে বলতে পারেন? আমাকে তোমার বুড়ো মনে হয়? দেখো, একবার সুযোগ দাও, তোমার পুরো লাইফ বানিয়ে দেবো আমি। অসভ্য কথা আমি আর তার মুখ থেকেই শুনতে পারলাম না। ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। তুমি আমাকে থাপ্পড় মেরেছো? তুমি জানো আমি কে, আমার পরিচয় কি? তুমি যদি আমাকে আজকে তোমার এই শরীরটা না দাও, আজকে তোমার কি অবস্থা হবে তুমি জানো না। আমি শুধু তোকে একটা দুশ্চরিত্রা লম্পট ছাড়া অন্য কিছুই জানি না। তুই একজন খারাপ মানুষ। আমি এখানে চাকরি করব না, আমি এখান থেকে চলে যাচ্ছি। তোর মতো সামাজিকভাবে কিছু নোংরা লোকের জন্যই আজকে মানুষ সেফ নেই। তুই আমার অফিসে এসে আমাকে থাপ্পড় মেরে চলে যাবি? এত সোজা না, এত সহজে আমি তোকে ছেড়ে দেবো? এটা কখনো হবে না। তুই কি ভেবেছিস, হ্যাঁ? আমাকে থাপ্পড় মারবি আর আমি তোকে এমনি এমনি চলে যেতে দেবো? কখনোই না। আরেকটি বার আমার সামনে যদি আসার চেষ্টা করিস তাহলে আমি মানুষকে ডেকে সবাইকে বলবো যে তুই কি করতে চেয়েছিস। ঠিক আছে, আমি তোকে দেখে নিচ্ছি। আমার আর বিন্দুমাত্র ইচ্ছে নেই এই নোংরা জায়গায় জব করার। আমার মোটেও ইচ্ছে করছে না এখানে চাকরি করার। আমি চলে যাব গ্রামে। আমি ফারজানের সাথে কথা বলে এখান থেকে চলে যেতে চাই। এমন নোংরা জায়গায় আমি আর থাকতে চাই না, যে জায়গায় প্রিন্সিপাল এতটা নিকৃষ্ট আর পাষাণ মানুষ। এসব ভেবে আমি ওখান থেকে চলে যেতে লাগলাম। ভার্সিটির ক্যাম্পাসে দেখি রাহাত দাঁড়িয়ে আছে। আমাকে দেখে দৌড়ে আসে আমার কাছে। এসে রাহাত বলে উঠল, ভাই, অনেক বড় সমস্যা হয়ে গিয়েছে। কেন, কি হয়েছে? আমি খোঁজ নিয়ে দেখছি আজকে নাকি তোর বউ এখানে ইন্টারভিউ দিতে এসেছে। আমাদের একটা কোটা খালি ছিল, কারণ তুই তো ইংলিশ টিচার আমাদের ইউনিভার্সিটি থেকে বের করে দিয়েছিস। তাই একজন শিক্ষকের খুবই প্রয়োজন ছিল। তাই আমাদের যে পুরনো প্রিন্সিপাল ছিল উনি একটা বিজ্ঞপ্তি দিয়েছিলেন। মনে হয় ওখান থেকেই ও এখানে এসেছিল। কিন্তু সহকারী যে প্রিন্সিপাল ছিল আজকে উনি নাকি ইন্টারভিউ নিচ্ছিলেন। এরপর দেখ কি হয়েছে। সিসিটিভি ফুটেজটা দেখার পর মাথাটা প্রচণ্ড পরিমাণ গরম হয়ে যায়। শরীরের মধ্যে রক্তচাপ বৃদ্ধি পায়। কি করব বুঝতে পারছি না। আমার তো মন চাচ্ছে এখন ওই বুড়ো শালাকে গিয়ে গিলে ফেলি। কত বড় সাহস, আমার বউয়ের উপর নজর দেয়, বউয়ের গায়ে হাত দিতে চায়। বুড়োর হাত আমি কেটে ফেলবো। নীলা ভাবিকে দেখেছিলাম ওই রাস্তা দিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যা, ক্ষতি হতে পারে ওনার। ভার্সিটির সবাই জানে আমি কতটা আতঙ্ক। আমার ভয়ে ভার্সিটিতে কেউ কথা বলতে পারে না। আমি সবসময় অন্যায়ের প্রতিবাদ করি। যে অন্যায় করে আমি তাকে সাহায্য করি। আমার ভয়ে পুরো ভার্সিটি কাঁপে। আর এলাকার মধ্যে সবাই জানে আমি কতটা একজন ভয়ানক মানুষ। বাসায় চলে যাব তার জন্য রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখনই সামনে থাকা কোথা থেকে একটা লোক এসে বলে উঠল, কি সুন্দরী, চলে যাচ্ছ এত সহজে? তোমাকে তো যেতে দেওয়া যাবে না, কারণ তোমার নামে তো একটা মামলা এসেছে আমাদের কাছে। কি সব বলছেন? আমার রাস্তা আটকাচ্ছেন কেন?
কারা আপনারা? আমি তো আপনাদের চিনি না। আর কে কি বলেছে? ওরা আমার লোক। তুমি আমার সাথে যা করেছো, আজকে আমি তোমার সাথে তা করব। তুমি আমাকে অপমান করেছো, থাপ্পড় মেরেছো। আজকে তোমার এমন অবস্থা করব যে পুরো রাস্তার মানুষ চেঁচে দেখবে। তুমি কি ভেবেছো তোমাকে আমি ছেড়ে দেব? আমি ভিডিও করব। তোরা যা, আজকে মেয়েটার এমন অবস্থা করবি যেন সারা জীবন ও মুখ দেখাতে না পারে। ও আমার গায়ে হাত তুলেছে, আমার ভার্সিটির সবাই আজকে জেনে গেছে এটা। কিন্তু ওকে আমি ছাড়বো না। আমি তো এখান থেকে চাকরি হারাবো, সমস্যা নেই, কিন্তু এই সুন্দরী মেয়েটাকে আমি তো ভোগ করতে পারবো। কথাগুলো বলে লোকগুলো আমার দিকে এগোতে লাগলো। এটা শোনার পর আমি পেছোতে লাগলাম। আমি দৌড়ে যেতে পারবো না। আমার পেছন দিয়েও একজন দাঁড়িয়ে আছে। আমার চোখ দিয়ে পানি পড়ছে। আল্লাহ তাআলার কাছে আমি এটাই চাই, আল্লাহ তাআলা, এটা দেখার জন্য তুমি আমাকে বাঁচিয়ে রেখো না। তুমি তুমি তার আগে আমাকে মেরে ফেলো। আমি জানি আমার সাথে একজন মানুষের বিয়ে হয়েছে। আমি যদি ভালোবাসি, পৃথিবীকে আমার স্বামী ছাড়া অন্য কাউকে ভালোবাসবো না। আমার স্বামী ছাড়া আমাকে দ্বিতীয় কোনো পুরুষ স্পর্শ করতে পারবে না। আল্লাহ, তুমি আমাকে প্রয়োজন হলে এখনই মৃত্যু দাও। এসব বলে আমার চোখ দিয়ে শুধু পানি পড়তে লাগলো। পেছন থেকে একটা ছেলে এসে আমার মুখটা চেপে ধরলো। আমি কথা বলবো, তার কোনো শব্দই বের হচ্ছে না। হাত দুটো শক্ত করে জড়িয়ে ধরে আছে একটা ছেলে। আমার বুকের ওড়নাটা টান দিয়ে ফেলে দিয়ে গেল। তখনই পেছন থেকে দেখলাম একটা ছেলে লাথি মারে। ছেলেটা নিচে গিয়ে পড়ে। আমার ওড়নাটা আমার বুকে দিয়ে। তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? আবির, তুমি 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 এখানে তুমি এখানে কি করছো? আর মেয়েটাকে বাঁচাতে এলে তুমি এখানে কেন? আসসালামু আলাইকুম চাচা। বড় হয়েছেন এক পা কবরে, তারপরে এসব করা ছাড়েন না কেন? ওই, তোর তো সাহস কম না? তুই আমাদের সামনে এসে আমাদের কাজের মধ্যে ব্যাঘাত ঘটাচ্ছিস। কথাটা বলা মাত্রই পেছন থেকে একটা রড বের করে ওর মাথায় বাড়ি মারলাম। নগদে মাথা ফেটে রক্ত বের হতে লাগলো। একটা না, 2-4টা বাড়ি মারতে ওখানে জ্ঞান হারিয়ে শুধু মুরগির মতো ছটফট করতে লাগলো। আমার এমন ভয়ানক রূপ দেখে নীলা ভয়ে অন্য একটা জায়গায় লুকিয়ে পড়ল। আমাকে ক্ষমা করে দাও আবির। আমার ভুল হয়ে গিয়েছে। আমি এমন ভুল আর কখনো করব না। আমি বুঝতে পারিনি, আসলে আসলে ওকে দেখে ঠিক থাকিনি। আসলে ও একটা সুন্দরী। আমি আর কোনো কথা বলতে না দিয়ে ওর মেইন পয়েন্টে একটা বাড়ি মারলাম। নগদে ও জ্ঞান হারালো। পেছন থেকে তখনই আরেকটা ছেলে আমার জন্য ছুরি বের করে মারার জন্য তেড়ে আসে। সেটা একটু আমার হাতে লাগে, একটু রক্ত বের হতে লাগলো, কিন্তু ওকে আমি ছাড়লাম না। ইচ্ছে মতো রড দিয়ে পিটাতে লাগলাম। এর মধ্যে দেখলাম রাহাত পুলিশ নিয়ে আসে। পুলিশ ওদেরকে ধরে নিয়ে যায়। দৌড়ে ওনার কাছে আসি। এসে দেখি ওনার হাত দিয়ে রক্ত বের হচ্ছে। তাই নিজের ওড়না ছিঁড়ে দিয়ে আমি তাড়াতাড়ি করে ওনার রক্তটা বন্ধ করতে লাগলাম। এরপর একটা রিক্সা নিয়ে বলে উঠলাম, সামনে আমার বাসা, তাড়াতাড়ি চলুন, নাহলে রক্ত আরও বেড়ে যাবে। ওখানে আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। আমার বাসায় ফার্স্ট এড বক্স আছে। কেমন জানি পাগলের মতো হয়ে গিয়েছে নীলা। আমি বেশ অবাক হলাম, ওর দিকে তাকিয়ে রইলাম। এতটা গুরুত্ব দিচ্ছে যেন আমি ওর মেনে নেওয়ার স্বামী। আমার কাছে ওর এমন রেসপেক্ট খুব ভালো লাগছে। আমাকে নীলা ব্যান্ডেজ করে দিচ্ছে আর বলছে, আপনাকে কে বলেছে এখানে এসে মারামারি করার জন্য? আর আপনি এখানে আমার খোঁজ পেয়েছেন কি করে? এখানে এসেছেন কি করে? নীলা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। ওর শুধু চোখ দিয়ে পানি বের হচ্ছে। মুখটা কেমন জানি না লাল হয়ে গিয়েছে, টমেটোর মতো। আর মোটা ফ্রেমের চশমাটা বারে বারে ঠিক করছে। ওর এই টমেটো মাখা মুখটা দেখে আমার বেশ হাসি পাচ্ছে। ঠোঁটটা খুবই গোলাপি, যেন থরথর করে কাঁপছে। কেন জানি না আমার নিজের অজান্তেই ওনার জন্য এত খারাপ লাগছে। নিজের প্রতি যেন এখন খুব আমার কষ্ট হচ্ছে। আমি কি ওনার প্রেমে পড়ে গেলাম? না, এগুলো কি ভাবছি? মাথায় একটা থাপ্পড় মারলাম। আমি যেন নিজেকে স্বাভাবিকভাবে রাখতে পারলাম না। আমি তখনই ওর বাচ্চাদের মতো কাণ্ড দেখে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। টাস করে নীলার ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলিয়ে দিলাম। প্রায় 1 মিনিট পর ছেড়ে দিলাম। তখনই হঠাৎ করে আমাকে একটা কিস করে বসলো। আমি নিজেও ভাবতে পারলাম না যে এমন একটা কিছু হয়ে যাবে। আমি যেন হারিয়ে গেলাম অন্য এক জগতে। সে রেসপন্সিভ। এটা কোনো জগৎ আমি বুঝতে পারছি না। যেন হারিয়ে গেছি অদ্ভুত এক মায়ায়। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিলাম। 5 মিনিট পর আমি ছেড়ে দিলাম। তখনই নীলা আমাকে একটা খুশি দিয়ে আমাকে বাসা থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে বলে উঠল, আপনি খুব খারাপ, আপনি খুব লজ্জা। আপনি আমাকে জোর করে বিয়ে দিয়েছেন। তার বাসা থেকে বেরোন। আপনি খুবই খারাপ মানুষ।
আমি তো আমার নিজের বউকে কিস করেছি, এখানে খারাপের কি আছে? নীলা আমাকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দেয়, আর আমি মনে মনে হাসতে লাগলাম। এরপর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমি শুধু মনে মনে ভাবছি একটু আগের ঘটনাটা যে কি ঘটে গেল। আমি তাহলে ওনাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু উনি তো আমার জুনিয়র। অবশ্য ভালোবাসা সিনিয়র জুনিয়র দিকে হয় না। আমার তো একটাই আশা ছিল যে আমাকে ভালোবাসুক, কিন্তু আমি তো তার যোগ্য না। আমি একটা এতিম মেয়ে, আরও অনেক বড় লোক। কখনো আমাদের ভালোবাসা হবে না, এসব ভেবে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আর আমি এগুলোই ভাবছি আর কান্না করছি। তখনই হাতের ফোনটা বেজে উঠলো। দেখি ফারজানা কল করেছে। ফারজানা বলে উঠলো, আজকে ভার্সিটির মধ্যে কি হয়েছে সব কিছু আমি শুনেছি এবং জেনেওছি। তুই চিন্তা করিস না। আর হ্যাঁ, একটা সুখবর আছে, তোকে ওখানে চাকরিটা দিয়ে দিয়েছে এবং কি ওখানে যত যারা এসবের মধ্যে জড়িত সবাইকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে। আমাদের ভার্সিটিটা অনেক ভালো এবং কি ভার্সিটির মালিক যিনি উনি খুব ভালো। আজকে তোকে আমাদের ভার্সিটির একটা ছেলে বাঁচিয়েছে। তুই হয়তো বা জানিস না, ওই ছেলেটার বাবা ওই ভার্সিটির মালিক। তার মানে হচ্ছে আবির ইউনিভার্সিটির? কী রে, কী সব বলছিস? আর হ্যাঁ, তুই তো বললি না তোর সাথে কার বিয়ে হয়েছিল? ওই ছেলেটা তো একটা পিকও দিলি না, আমাকে পরিচয় করিয়ে দিলি না। এটা কিন্তু ঠিক না। আরে না, এটা সম্ভব না, কারণ আমি এতিম। তুই তো জানিসই, আমার যখন যোগ্যতা হবে ওর সামনে দাঁড়ানোর, তখন না হয় আমি ওকে বলবো। দেখ, তুই জব পেয়েছিস, এখন তো আমাদের ট্রিট দিতে হবে। আর হ্যাঁ, এই চান্স কিন্তু বারে বারে আসে না। ওখানে কিন্তু তোর স্যালারি দেওয়া হবে প্রায় 1,00,000 টাকা, তাই এই চাকরিটা মিস করবি না তুই। ফারজানার সাথে কথা বললাম আরও কিছু সময়, এরপর কলটা কেটে দিই। আব্বুকে সব কিছু আগে কল করে বলি যে আব্বু ওই অনুযায়ী কাজ করে, আর নীলার চাকরিটাও ব্যবস্থা করে দেয়। নীলাকে ওখানে রাখাটা ঠিক হবে না, আমাদের বাসায় নিয়ে আসতে হবে। এসব ভেবে আমি সন্ধ্যায় বাড়িতে যাই। বাসায় গিয়ে খাবার টেবিলে বসতেই আম্মু বলে উঠল, কী রে, দেখতে দেখতে তো 15 দিন হয়ে গেল, আমাদের বৌমার কোনো খোঁজ পাচ্ছি না কেন? বৌমা বাড়িতে কবে আসবে? বৌমা না আসলে কিন্তু আমি খাবার দাবার রান্না করা একদম বন্ধ করে দেব। আরে আম্মু, আসবে আসবে, কিছুদিন অপেক্ষা করো, ঠিকই তোমার বৌমা চলে আসবে। ভাইয়া, তাহলে আমি ভাবির সাথে সব সময় বসে বসে গল্প করব। আমরা দুজন খেলাধুলা করব। আমার একা ভালো লাগে না। তুই তো আমার সাথে খেলিস না। আমি, ভাবি আর আম্মু আমরা 3 জনে খেলবো। তুই চলে যা জেলে, আর কোনো সমস্যা নেই। আমরা তোকে জিজ্ঞেস করব না। ভাবি আসার আগে ভাইয়াকে ভুলে যাচ্ছিস? ঠিক আছে রে বোন, ঠিক আছে, বুঝতে পারছি। এখনই ভাইয়া তোর কেউ না। ছোট বোনের সাথে আরও কিছু সময় আমি গল্প করি, এরপর ওখান থেকে রুমে চলে যাই। রুমে এসে শুয়ে পড়লাম। সকালবেলা একটা শাড়ি পরে রেডি হচ্ছি ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে। আজকে ভার্সিটির প্রথম দিন। সারা রাত শুধু ওই ফাজিল ছেলেটার কথাই কেন যে মনে পড়লো বুঝতে পারলাম না। তার মানে কি নিজের অজান্তেই ওকে আমি ভালোবেসে ফেলেছি? যদি দেখি কোনো মেয়ের সাথে কথা বলে, তাহলে কিন্তু ভার্সিটির মধ্যেই একেবারে কানে ধরে দাঁড় করিয়ে রাখবো। ও আমাকে চেনে না, আমিও নিলাম। কিন্তু উনি যে বকাদার, আমার তো ভয় লাগে। কোনো একটা কথা বললেই আমার কেমন জানি ভয় লাগে। আমি যেন একদম নিস্তব্ধ হয়ে যাই। সামনে আসলে যেন আমার পুরো শরীরটাই কাঁপতে লাগে। ওনাকে দেখলেই কেন যেন এমন মনে হয়, জানি না আমি। সকালবেলা রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। তখনই হাতে ফোনটা বেজে উঠলো। দেখি রাহাত কল করেছে। ফোনটা রিসিভ করলাম, তখন রাহাত আমার উদ্দেশ্যে বলে উঠল, ওই শালাবাল পাকনা কোথায় রে? তোকে তো দেখছি না। সে কখন থেকে ক্যাম্পাসে বসে আছি, তোর খবর জানতে জানতে মাথা পাগল করে দিচ্ছে। বাবারে বাবা, তোর আমার মাথা কে পাগল করেছে? কি হয়েছে সেটা বল। আরে আমার সুন্দরী শ্রাবণী, সে তো শুধু তোর কথাই বলছে। আজ 2-4 দিন ধরে শুধু তোর কথাই জিজ্ঞাসা করছে। এখন তো মনে হয় আমাদের সামনে একটা পিস্তল নিয়ে মাথায় ঠেকিয়ে বলছে, যদি আজকে না আসিস তাহলে তো আমার খবর করে দেবে। শ্রাবণী হচ্ছে আমাদের ভার্সিটির সব থেকে সুন্দরী মেয়ে এবং কি আমাদের ক্লাসমেট। ওর বাবা আমাদের এই শহরের এমপি, কিন্তু ও সবসময় আমার পিছনে আটার মতো লেগে থাকে। আমি ওকে পাত্তাই দিই না, তারপরে সবসময় আমার পিছনেই লেগে থাকে। কিছু বলতে পারে না, কারণ আমার বাবা ওর আব্বুর সাথে ভালো সম্পর্ক, তাই কিছু বলা যায় না। ওকে বন্ধু হিসেবে রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ পর ভার্সিটির সামনে এসে পৌঁছালাম।
সামনে আসতেই তখনই দেখলাম যে আমাদের ক্লাসের সব থেকে সুন্দরী মেয়ে শ্রাবণী মন খারাপ করে বসে রইল। তখন সামনে যেতে আমাকে দেখে আমার কাছে দৌড়ে আসে। দৌড়ে এসে আমার উদ্দেশ্যে বলে উঠল, আবির, আমি খুব কষ্ট পেয়েছি, তুমি আমার সাথে এমনটা করতে পারলে? আমি আবার কি করেছি? মাত্র কিছুদিন ভার্সিটিতে আসেনি, আর আমি তো ফুবুদের বাসায় গিয়েছিলাম ঈদে। এরপরে কিছুদিন ওখানে ছিলাম। আর তুমি তো জানো আমি আব্বুর সাথে রাগ করেছি, আর কি জন্য আসেনি। সব কিছু ঠিক আছে, কিন্তু তুমি আমাকে ব্লক দিলে কেন? এটা কিন্তু একদম আমার পছন্দ হলো না। আরে বিশ্বাস করো, আমি সবাইকে ব্লক করে দিয়েছি, শুধু তোমাকে না। আমি জানি তোমরা না হলে আমাকে সারাদিন বিরক্ত করতে, তার জন্য মন খারাপ করে একাই ছিলাম কিছুদিন। আমি তোমার কথা বিশ্বাস করি না, কারণ তুমি জানো আমি কত কষ্ট পেয়েছি। আমি অনেক কান্না করেছি। আমি সত্যি সরি, তুমি জিজ্ঞেস করো রাহাতকে আমি সত্যি বলেছি কিনা। আরে আমরা অনেক চিন্তা করেছি, শুধু তুই না, আর আমরা খুব কষ্ট পেয়েছি ও এমন ব্যবহারে। সত্যি সবাই ব্লক করেছিল, আমাকেও। আচ্ছা, আমি তোমাদের কথা বিশ্বাস করলাম। তাহলে এখন চলো, ক্লাসের সময় হয়ে গিয়েছে। আর হ্যাঁ, ক্লাস শেষে আবির, আমার তোমার সাথে কিছু কথা আছে। আমরা তিনজন ক্লাসের ভিতর প্রবেশ করলাম। কিছুক্ষণ পর ম্যাডাম ক্লাসের ভিতর প্রবেশ করলেন। ভালো করে তাকিয়ে দেখলাম যে মেয়েটা আর কেউ না, মেয়েটা হচ্ছে কি আমার নিজেরই বউ নীলা। তার মানে নীলা আমাদের প্রথম ক্লাসটা নেবে, তাও আবার ইংলিশ টিচার। আমার তাহলে অবশেষে বউ হয়েই গেল। কিন্তু এখন হচ্ছে বউয়ের মন জয় করতে হবে, তাহলে সংসার করে চলতে পারবো। আমি আর শ্রাবণী এক পাশে একটা সিটে বসলাম। তখনই দেখলাম নীলা একটা শাড়ি পরে ভিতরে প্রবেশ করলো। এরপর নিজের সিটে গিয়ে বসলো। নীলাকে যেন একদম আসমান থেকে নেমে আসা পরীর মতো লাগছে। আমি তো এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইলাম। এই ছেলে, তুমি দাঁড়াও। নীলা ধমক দিয়ে কথাটা বলল, চোখে প্রচুর রাগ। বুঝতে পারলাম যে আমার পাশে অন্য মেয়ে দেখে রেগে গেছে। নীলার এমন ভয়ানক রূপ তো আমি এর আগে দেখিনি। নীলার দিকে তাকাতে যেন ওর চোখ দিয়ে রক্তের মতো আলো বের হচ্ছে, এমন লাল হয়ে আছে। প্রথমে তো প্রচুর ভয় আছে, এরপর আবারও নীলা বলে উঠল, এই ছেলে, তুমি কি ভার্সিটির মধ্যে আসো শুধু মেয়েদের সাথে ঢলাঢলি করার জন্য? না তো ম্যাম, আমি ঢলাঢলি করবো কেন? আমার তো বাসায় বউ আছে, আমি এখানে শুধু বসে গল্প করছি। বাসায় বউ রেখে মেয়েদের সাথে এভাবে ঢলাঢলি করছো, তোমার কি লজ্জা করে না? আমি মোটেও করতেছি না। নীলা এতটা রেগে যাবে আমি তো মুখে হাত দিয়ে রেখেছি। নীলা নিজের মনে বলে যাচ্ছে, বাবারে, নিজের বউ যে এত রাগী হবে কখনো কল্পনা করতে পারিনি। সবচেয়ে মিষ্টি মেয়ে এত রাগী হবে ভাবতেই পারিনি। সিনিয়র মেয়ের থাপ্পড় এত জোরে পড়েছে যে আমার কেমন জানি না, আমার মাথা ঘুরছে। আসলেই যে কোনো মেয়ে যদি তার শখের পুরুষকে অন্য কোনো নারীর সাথে দেখে, তাহলে যে কোনো মেয়ের মাথা গরম হয়ে যাবে, এটি স্বাভাবিক। তখনই নীলা রাগী গলায় আমার উদ্দেশ্যে বলে উঠল, এখনো এখানে দাঁড়িয়ে আছো? যাও এখনই, তুমি আমার ক্লাস থেকে বেরিয়ে যাও। তোমার মতো এমন লুচ্চা মার্কা স্টুডেন্ট আমার ক্লাসে কখনো থাকতে পারবে না। আমার সাথে কখনো কোনো স্যার ম্যাম এমন ব্যবহার করেন না, তাই সবাই হা করে তাকিয়ে রইল। অনেকে ভাবছে যে ম্যাডাম নতুন, অথবা আবিরকে চেনেন না, তাই এমন ব্যবহার করছেন। কিন্তু এটা তো সাধারণ একটা বিষয়, সবাই তো বসে আছে, তাহলে কেনই বা আবিরের সাথে এমন করছেন? আমি কিছু বললাম না, চুপচাপ করে মাথা নিচু করে ক্যাম্পাসে চলে আসলাম। গাছের এক প্রান্তে বসে আছি। তখনই রাহাত পেছন থেকে ডাক দিয়ে বলে উঠল, কিরে ভাই, তোর সিনিয়র বউ এমন ভয়ানক রূপ আমি তো এর আগে দেখিনি। এত ভয়ানক রূপ কি করে হলো? আরে হয়তো বা আমার বাসায় শ্রাবণীকে দেখেছে তার জন্য। আচ্ছা বাদ দে, তুই বের হলি কেন? আরে ভাই, তুই জানিস না, তুই ছাড়া পুরো ক্লাসটাই যেন শ্মশানের মতো। তুই ছাড়া ক্লাসটা জমে নাকি? তাই জন্যই চলে আসছি। আমি আর রাহাত দুজন গল্প করছি, এর মধ্যে তখনই পেছন থেকে দেখলাম শ্রাবণী চলে আসে। মনে হয় ক্লাসও শেষ হয়ে গেছে। শ্রাবণী আমাদের কাছে আসে। এরপর শ্রাবণী রাহাতের উদ্দেশ্যে বলে উঠল, রাহাত, তুমি একটু যাবে ওপাশে? আর আমার একটু আবিরের সাথে পার্সোনাল কথা আছে। কথাটা শুনে রাহাত একটু অন্য পাশে যায়। তখনই শ্রাবণী আমাকে অবাক করে দিয়ে জড়িয়ে ধরে। এরপর বলে ওঠে, আবির, সত্যি বলতে আমি বলতে চাইনি এখনই কথাটা। ভেবেছিলাম আব্বুকে পাঠিয়ে তোমার সাথে আমার বিয়েটা একেবারে পাকা করে নেব, কিন্তু আমি আর থাকতে পারছি না। আমি তোমাকে ভালোবাসি আবির। ওনার সাথে এমন ব্যবহার করাটা মনে হয় উচিত হয়নি। ক্লাসের শেষে ওনার কাছে ক্ষমা চাইবো, এটা ভেবে আমি বের হয়ে ক্যাম্পাসের দিকে তাকিয়ে দেখি ওনাকে কেউ জড়িয়ে ধরে আছে। এটা দেখার পর আমার যেন পায়ের নিচ থেকে মাটি চলে যেতে লাগলো।
আমি যেন এখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমার চোখ দিয়ে পানি পড়ছে নিজের অজান্তেই। আমি আর ওখানে দাঁড়িয়ে না থেকে সোজা কান্না করতে করতে ভার্সিটি থেকে বের হয়ে যেতে লাগলাম। এরপর হুট করেই একটা ট্রাক চলে আসে। এরপর সব কিছুই অন্ধকার। তখনই খেয়াল করলাম যে নীলা এমন অবস্থায় দেখে ফেলেছে আর কান্না করতে করতে ভার্সিটি থেকে বের হয়ে গেল। আমি শ্রাবণীকে এক ঝটকায় ছেড়ে দিয়ে বলে উঠলাম, এসব কি করছো শ্রাবণী? কেন? আমি তোমাকে ভালোবাসি তাই তোমাকে জড়িয়ে ধরলাম। আবির, তুমি আমাকে মারলে? আমার আমার অপরাধ কি? তুমি আমাকে কেন মারলে? কারণ শ্রাবণী, আমি বিবাহিত, কারণ আমি একজনকে ভালোবাসি। আর তুমি একজন পুরুষকে জড়িয়ে ধরেছো। ক্লাসের মধ্যে যে মেয়েটা আমার সাথে এমন আচরণ করেছে সেই মেয়েটাই আমার স্ত্রী, সে আমার জীবন সঙ্গিনী। কথাটা শোনা মাত্রই শ্রাবণী কান্না করতে লাগলো। আমি আর তার দিকে তাকালাম না, দৌড়ে নীলার কাছে যেতে লাগলাম। সামনে দৌড়ে গিয়ে দেখি রাস্তার মাঝখানে লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে। সবাইকে সরিয়ে দেখি নীলা অ্যাক্সিডেন্ট করে অজ্ঞান হয়ে আছে। তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স নিয়ে আমি নীলাকে হসপিটালে নিয়ে গেলাম। আমি এক প্রান্তে বসে কান্না করছি। ওকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। আর তখনই আব্বু আম্মু চলে আসেন। আবির, তুই চিন্তা করিস না, আমি আঙ্কেল আন্টিকে সবাইকে খুলে বলেছি সব কিছু। তুই চিন্তা করিস না, তারা চলে এসেছেন। বাবা কান্না করিস না, দেখবি বৌমার কিছু হবে না, ও ঠিক হয়ে যাবে। আল্লাহ ভরসা, আল্লাহ তালাকে ডাক। বাবা তুই কান্না করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমার খুব কষ্ট হচ্ছে যে মেয়েকে আমি এত কষ্ট দিয়েছি। আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন না মা। আল্লাহ তাআলার কাছে দোয়া কর, কারণ তুই এটা জেনে বুঝে কিছুই করিসনি। আল্লাহ তাআলা অবশ্যই তোর কথা শুনবেন, তোর প্রিয় মানুষটাকে তোর কাছে ফিরিয়ে দেবেন। তখনই ডাক্তার বের হয়ে আমাদের উদ্দেশ্যে বলে উঠলেন, আপনাদের রোগীর জ্ঞান ফিরেছে, গিয়ে পেশেন্টের সাথে দেখা করতে পারেন। আমি দৌড়ে প্রবেশ করলাম। নীলা কেবিনে শুয়ে আছে অন্যমুখ হয়ে। আমি দৌড়ে ওর কাছে গেলাম। নীলা অভিমান করে অন্য পাশ হয়ে গেল। আমি ওর কাছে গিয়ে কান্না করছি। নীলা তখন বলল, আপনি আমাকে বাঁচাতে গেলেন কেন? আর এখানে বসে কান্না করছেন কেন? বাঁচিয়েছেন কেন? আমি আপনার কে? তুমি আমার ভালোবাসার মানুষ, যে মানুষটা আমার জীবনে প্রথম এসেছে। তাহলে তুমি এমন করে বলছো কেন? তাহলে কেমন করে বলবো? আপনার তো ভালোবাসার মানুষ আছে, আর আমাকে কেন বলছেন? তার কাছে থাকুন না, তাকে ভালোবাসেন। আমাকে কেন বাঁচাতে গেছেন? আমি মরে গেলে কার কি? আমার কি আর কেউ আছে নাকি? আমি ওর মুখটা চেপে ধরলাম। আর একটি বার যদি এমন ধরনের কথা বলো তাহলে কিন্তু খবর আছে। কথাটা বলে আমি নিজের ঠোঁটটা ওর ঠোঁটের সাথে মিলিয়ে নিলাম। এরপর প্রায় 2 মিনিট পর ছেড়ে দিলাম। এই আবির, তুই এখান থেকে সর। আমার বৌমাকে আমাকে দেখতে দে। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর। আমি এটা ভাবছি যে বৌমা, তুমি আমার এই ছাগল ছেলেটাকে কি করে পছন্দ করলে? তোমাকে যত কষ্ট দিয়েছি, ওকে মেরে মেরে আমি আলুর ভর্তা বানিয়ে ফেলবো। তুই বের হ, আমার বৌমাকে বুঝিয়ে বলছি, তুই একটা ফাজিল ছেলে। দেখেছেন, নিজের বৌমাকে পেয়ে এখন নিজের সন্তানকে ভুলে যাচ্ছে। আরে এটাই হচ্ছে মনে হয় বাবা মা। আমি কেবিন থেকে বের হলাম। তখনই আসলে আমার ছেলে তোমাকে অনেক ভালোবাসে। ওই মেয়েটা আসলে ওকে পছন্দ করে, আমার ছেলে ওকে পছন্দ করে না। আমার ছেলে বলেছে তোমার কথা। আমি তো শুধু মনে মনে তোমার কথাই ভাবছি, আর তোমাকে আমার বৌমা হিসেবে মেনে নিয়েছি। আর তুমি আজকে থেকে আমার বৌমা না, আমার মেয়ে। তোমার সম্পর্কে আমি জানি। কিন্তু আমার তো পরিবার নেই, আমার তো মা বাবা কেউ নেই। আরেকটি বার এসব বললে থাপ্পড় দিব মেয়ে। তোমার বাবা আমি, এই যে তোমার মা, এখন থেকে আমরাই তোমার পরিবার। যদি এসব বলো তাহলে কিন্তু খবর আছে। আমি কখনো কল্পনা করিনি আল্লাহ তাআলা আমাকে এত একটা ভালো পরিবার দেবে। আমি তো খুশিতে কান্না করে দিলাম। আমাকে জড়িয়ে ধরলেন মা বাবা, যারা আমার শ্বশুর শাশুড়ি ছিলেন। তারা এখন আমার নিজের বাবা মার মতো। এর থেকে আর আনন্দের কী বা হতে পারে? আম্মু আর আব্বু বের হয়ে যান। আমি কেবিনের ভিতর প্রবেশ করলাম। আমাকে দেখে তখন নীলা অভিমান করে বলে উঠল, আমি কারোর সাথে কথা বলতে চাই না, যত সময় না কান ধরে আমার সামনে ক্ষমা চাইবে। আমি নীলার সামনে হাঁটু গেড়ে কান ধরে বসলাম আর ওর কাছে সরি বললাম। তখন নীলা একটু উঠে আমাকে জড়িয়ে ধরে আর কান্না করতে লাগলো। জানি না, তোমাকে নিজের অজান্তে ভালোবেসে ফেলেছি। এমনটা হবে কখনো ভাবতেও পারিনি। আমার দুনিয়াটা যেন চলেই গিয়েছিল। আসলে তুমি আমায় চিনেছ, কিন্তু মনে হয় তুমি একদম পিছিয়ে রয়ে গেলে। কথাটা বলে ওর ঠোঁটে আর একটা কিস করলাম। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিলাম। দেখতে দেখতে নীলাও সুস্থ হয়ে যায়। আর আব্বু আম্মু আমাদের আবার অনুষ্ঠান করে বিয়ে দেয়। আমি তো ছাদের উপর দাঁড়িয়ে আছি আনন্দে। এখন লুঙ্গি ডান্স করতে মন চাচ্ছে। তখনই রাহাত আসে। কিরে ভাই,
কাহিনী তো ঘটিয়ে দিলি। তাহলে এখন আমাদের ট্রিট দিবে কবে সেটা বল। আরে ভাই, চিন্তা করিস কেন, সব কিছুই হবে। শুধু একটু ভাইয়ের দিকে দেখিস যেন নজর না লাগে। তোর তো শালা কাল্লা নজর, তাই বলছি আর কি। অপমান করছিস? তোর কত সহযোগিতা আমি করেছিলাম, আর তুই এখন আমাকে অপমান করছিস? ঠিক আছে, সমস্যা নেই, আমাদেরও দিন আসবে, তখন দেখিয়ে দিব। আমাদের কথার মাঝে তখনই আম্মু চলে এসে বলে উঠলেন, এখনও তুই ছোট বাচ্চাদের মতো বসে ওর সাথে শয়তানি করছিস? যা নিজের রুমে যা, বৌমা একা রুমে বসে আছে। কি আর করার আছে। আমার কথা শুনে নিচে আসলাম। নিচে এসে নিজের রুমের ভিতর প্রবেশ করলাম। রুমের ভিতর প্রবেশ করে দেখি আমার সামনে আসতেই আমার পা ধরে সালাম করে বসলো নীলা। আমি তখনই নীলাকে জড়িয়ে ধরলাম আর কপালে একটা কিস করলাম। তখন নীলা বলে উঠলো, এই শোনো না জুনিয়র বড়, আমার না একটা বেবি লাগবে, তুমি আমাকে একটা বেবি দেবে? ওরে বাবারে, আমার বইয়ের কাণ্ড দেখে লজ্জা একদম অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা। রোমান্টিক মজা করাই তো আনন্দের। এই কথা বলে আমি ঝাঁপিয়ে পড়লাম, একদম ভীষণযুদ্ধে চলে গেলাম যেন একটা বেবি হয়ে যায়। আপনারাও দোয়া করবেন আমাদের সাফল্যের জন্য। গল্পটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।